এনসিপি বড় পলিটিক্যাল পার্টি হবে বিএনপিকে মাইনাস করে, বিএনপি থাকবে না। তো আপনি অলরেডি হচ্ছে 10-12 জন মানুষ মেরে ফেলছেন, তারপরে পত্রিকার সম্পাদকীয়তে লিখতেছে যে হচ্ছে আরো কঠোর হইতে হবে। আরো কঠোর হওয়া মানে কি? যে খালেদা জিয়াকে ভালোবাসলে জামাতে ভোট দিন। আমার কাছে মনে হয় যে জামাত ইসলামী একা ক্ষমতায় যাবে না, জামাত ইসলামী কাউকে নিয়ে ক্ষমতায় যাবে এবং জামাত ওইখানকার প্রধান শক্তি থাকবে। তোমাদের এই বড় বড় নেতাদেরকে হত্যা করা হবে, তোমরা বিএনপির সাথে জোট ছেড়ে দাও। আমি এনসিপিকে হচ্ছে বামপন্থী সংগঠন মনে করি। তো এই বামপন্থীদের রাজনীতি বাংলাদেশে আসলে কতটুকু রেলেভেন্ট? 2006 28 অক্টোবরের পরে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই তাদেরকে ফ্যাসিবাদী শক্তি হিসেবে চিহ্নিত করছেন। আসলে বিপ্লবীরা তো নৈরাজ্য ছাড়া তো আপনি বিপ্লব করতে পারবেন না। বাধা যারা দিত গভর্নমেন্টকে ইন্ডিয়ার আনুগত্য করতে, ইন্ডিয়ার দাসত্ব করতে, সেই সেনা অফিসারদেরকে সবার আগে তারা হত্যার ব্যবস্থা করেছে। আলোচনার টপিক কি? জামাতের কোনো প্রতিনিধি নাই। এখন এই ধরনের টকশো হচ্ছে। ছাত্রলীগ কি করতো? এই জাতীয় পতাকা কপালে বেঁধে হলে ঢুকে তাকে চিহ্নিত করে মারধর করতো। তো সাদিক ক্যাম্প ডাক দিলেন যে হচ্ছে আমাদের এই জুডিশিয়াল কু হইতে দেওয়া যাবে না। আপনার পলিটিক্স হবে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য, মানুষের কল্যাণের জন্য। না করতেছেন 30 লক্ষের ব্যাপারে, তিনি আবার হচ্ছে 30 লক্ষের ন্যারেটিভ, তাও আবার জামাতের উপরে দিচ্ছেন, টিক্কা খানের উপরে দিচ্ছেন না, পাকিস্তান সেনাবাহিনীর উপরে দিচ্ছেন না। তো আপনি দেখবেন যে এরশাদ ওই সময় হচ্ছে সাংবাদিক সম্মেলন করছিল। কিভাবে সাংবাদিক সম্মেলন করছে? সে পিস্তল এনে বলছে যে আমি সুইসাইড করব। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভা টক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবর মতোই আজকে আমাদের সাথে স্টুডিওতে একজন অতিথি আছেন, আপনাদের সবার পরিচিত মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, যাকে আপনারা সোশ্যাল মিডিয়ায় খালিদ মোহাম্মদ নামে চিনেন। তিনি আজকে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত দর্শক, ইনশাআল্লাহ আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অতীত রাজনৈতিক ব্যবস্থা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি কী হতে যাচ্ছে এবং সার্বিক বিষয় নিয়ে আমাদের ক্যাম্পাসগুলোর এবং বাংলাদেশের সমাজে সোশিও ইকোনমিক অবস্থার কী পরিবর্তন হচ্ছে, নানান দিক নিয়ে আলোচনা করবো। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আপনি তো খালিদ মোহাম্মদ নামে বেশি পরিচিত, তো আমি খালিদ ভাই বলবো ইনশাআল্লাহ। তো সে জায়গা থেকে আমরা যদি প্রথমে জানার চেষ্টা করি যে আপনার পড়াশোনা কোথায় আসলে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। এখন হচ্ছে বেশ কিছু গবেষণা কাজের সাথে যুক্ত আছি। সোশ্যাল মিডিয়াতে লেখালেখির চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে মত দেওয়ার চেষ্টা করি। আর আমার রিসার্চের ইন্টারেস্ট হচ্ছে পাবলিক পলিসি, পাবলিক হেলথ, আর স্টুডেন্ট পলিটিক্স, তারপরে হচ্ছে পলিটিক্যাল যেই বিষয়াদি আছে সেগুলো নিয়েও আমার কাজ আছে। যেমন পলিটিক্যাল ইকোনমি অফ এক্সটোরশন, যে চাঁদাবাজির যে রাজনৈতিক অর্থনীতি, এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং আমাদের আরও কিছু কাজ আছে জুলাই নিয়ে। আমাদের প্রায় 100টার বেশি আমরা কাজ করছি। আমাদের একটা বড় টিম আছে, সেই টিমের নেতৃত্বে আছেন হচ্ছে আবু বকর সিদ্দিক। হি ইজ ডুইং PhD in China, Nanjing University. Kind of he is our boss and he direct us to conduct research and writing. সো আমি সেটার পার্ট, এবং আমাদের বেশ কিছু পাবলিকেশন চলে আসবে খুব দ্রুতই। এই আর কি, এগুলোতেই আছি আর কি। তো আমরা যদি যেহেতু আপনি রিসার্চ করছেন, গবেষণা করছেন, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আপনার অবজারভেশন আছে, পর্যবেক্ষণ করছেন, এখন যে একটা পলিটিক্যাল সিচুয়েশন আমাদের দেশে, সেই সিচুয়েশনটা তো 2024 সালের 5ই আগস্ট বা 36শে জুলাই আমরা যেটাকে বলছি, তারপরের এই পার্টটা। তো এই যে 36শে জুলাই গণ অভ্যুত্থান যে সংঘটিত হয়েছে, এর তো একটা প্রেক্ষাপট ছিল। জি। তো আপনার কেন মনে হয় যে এই গণ অভ্যুত্থানটা আসলে একটা মানে পরিণতি ছিল, এটা হবেই, এরকম কেন মনে হয়? মানে ওই সময় কি মানে বোঝা যেত যে আসলেই হতে যাচ্ছে? ফার্স্ট অফ অল, যে যখন আমরা হচ্ছে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তত্ত্বাবধায়ক সরকারকে কাইন্ড অফ ইউজ করার মধ্য দিয়ে এবং নির্বাচনী আসনগুলোতে আর কি, নির্বাচনী আসনে যে সীমানা ছিল এগুলো এমনভাবে বন্টন করা হয়েছে যাতে হচ্ছে বিএনপি জামাত জোট হচ্ছে ভোট কম পায়। আপনি এমন অনেক ইউনিয়ন দেখবেন যেখানে হচ্ছে
বিএনপির ভোট বেশি। আপনি যদি ওই ইউনিয়নটাকে এমনভাবে ভাগ করে দেন বা ওই অঞ্চলগুলো বা থানাগুলো এমনভাবে ভাগ করে দেন, দেখা যাচ্ছে মার্জিনে হচ্ছে আওয়ামী লীগের ভোট বেশি পড়বে এবং বিএনপি বা জামাত জোট ভোট কম পাবে। এরকম কিছু কাজ হয়েছে। যদিও ভোটের পার্থক্য খুব বেশি ছিল না বা, কিন্তু এই যে ছোট ছোট ট্রিক্সগুলো, এগুলো আর কি মেকানিজম, এই মেকানিজমের ফলে বিএনপি জামাত জোট আসন অনেক কম পাইছে। মনে হয় টোটাল 38 আসন পাইছিল জামাত এবং বিএনপি মিলে। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, এইখানে তারা ফার্স্ট আসলে কিসে ফোকাস করেছে? ফার্স্ট অফ অল তারা যেটা ফোকাস করছে যে হচ্ছে, একদিকে ফোকাস করছে ডেভেলপমেন্ট, আর একদিকে ফোকাস করছে কিভাবে হচ্ছে ডেভেলপমেন্ট, মানে হচ্ছে এটা নামে ডেভেলপমেন্ট, লাইক হচ্ছে তারা কিছু মেগা প্রজেক্টের স্বপ্ন দেখাইছে, ডিজিটাল বাংলাদেশের কথা বলছে, টেলিভিশন মিডিয়াগুলো এমনভাবে এগুলো প্রচার করছে, ফলে হচ্ছে জনগণের কাছে ফিল হয়েছে যে হচ্ছে আমরা খুব ডিজিটাল হয়ে যাচ্ছি, খুব স্মার্ট বাংলাদেশ হচ্ছে। কিন্তু দিন শেষে যায় দেখা যায় যে বাংলাদেশের যে ইন্টারনেটের যেই গতি, সেটা দেখা যাচ্ছে উগান্ডার থেকেও বাজে অবস্থা। সো এই যে সিচুয়েশন, আপনি ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন অথচ আপনার ইন্টারনেটের স্পিড ভালো না, আপনার গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলাতে আপনি গেলে আপনার লোডিং দেখাচ্ছে, তারপর হচ্ছে এই বিষয়গুলো যে একদিকে আপনি দেখাচ্ছেন যে আপনি অনেক বেশি ডেভেলপমেন্ট করতেছেন, এইটাকে সামনে রেখে আপনি পিছনেও কিছু কাজ করছেন, সেটা হচ্ছে আপনার বিরোধী দলকে নির্মূলের যে রাজনীতি। এই রাজনীতি মূলত শুরু হয়েছে একটা কথার মধ্য দিয়া, সেইটা হচ্ছে কিছু বর্গে বিরোধী দলকে ভাগ করা হয়েছে। একটা বর্গ হয়েছে যে হচ্ছে এরা হচ্ছে রাজাকার, এরা হচ্ছে আলবদর, এরা হচ্ছে আরশামস। যদি তাও নাও হয়, তারা যদি হচ্ছে 1971 সালেরও নাও হয়, তারপরেও হচ্ছে তাদেরকে এই বিশেষণগুলোতে কি বলা হয়তো বিশেষায়িত করা হয়তো। তো এই যে বিষয়টা, এটা ছিল একটা। আরেকটা বিষয় ছিল যে যারা আওয়ামী লীগের বিরোধিতা করতো অথবা আওয়ামী যে ন্যারেটিভ, এটার বিরুদ্ধে যারা কথা বলতো বা রাজপথে কাজ করার চেষ্টা করতো, বিশেষ করে বিএনপি এবং জামাত, যে ওই সময়ে টপ 2টা পলিটিক্যাল অপোনেন্ট আওয়ামী লীগের, তো তাদেরকে হচ্ছে এই 2টা বর্গে মেইনলি ভাগ করে ফেলা হয়েছে। ফলে এই 2টা, এক নম্বর হচ্ছে 71 খুবই সেন্সিটিভ ইস্যু, এবং 71কে বাংলাদেশে এমনভাবে এটা হচ্ছে সামাজিকভাবে বা এমনভাবে এটাকে তুলে ধরা হয়েছে যে হচ্ছে এই বর্গে, রাজাকার বর্গে আপনি যাকে ফেলবেন, যুদ্ধ অপরাধী বর্গে আপনি যাকে ফেলবেন, আলবদর বর্গে, আল শামস বর্গে আপনি যাকে ফেলবেন, তাকে যদি আপনি মেরে ফেলেন অথবা গুলি করে মারেন, তাইলে হচ্ছে সামাজিকভাবে ইট ওয়াজ কাইন্ড অফ অ্যাকসেপ্টেবল যে হচ্ছে একটা রাজাকার মারা গেছে, তো কি হয়েছে, যদিও সে 1971 সালে জন্মগ্রহণ করে নাই, আমার মতো ইয়াং, আপনার মতো ইয়াং। সো এটা একটা বর্গ ছিল। আর দ্বিতীয় একটা বর্গ ছিল, সেটা হচ্ছে জঙ্গি বর্গ। আপনি দেখবেন যে বিরোধী দল যখনই কোনো বড় কিছুর ডাক দিত, কোনো আন্দোলনের ডাক দিত, অবরোধের ডাক দিত বা হরতালের ডাক দিত, তো এইটার সাথে হচ্ছে আপনার হচ্ছে টেরোরিজমের একটা সম্পর্ক অলওয়েজ দেখানোর চেষ্টা করা হইতো। এবং যখন তারা হচ্ছে এইগুলা হরতাল ডাকা হইতো বা এগুলো যখন করা হইতো বিরোধী দলের পক্ষ থেকে, তখন মিডিয়ার এই সরকারি ন্যারেটিভটাকে নিউজ হিসেবে, খবর হিসেবে প্রকাশ করতো। যেরকম আপনি প্রথম আলো বা ডেইলি স্টার বা হচ্ছে অন্যান্য পত্রিকার যে নিউজগুলা, এগুলো আপনি ওই সময় একটু অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে এখানে বলা হচ্ছে জামাত শিবিরের সন্ত্রাস, বিএনপির সন্ত্রাস বা বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য। কিন্তু আপনি দেখবেন যে নৈরাজ্যের কথা বলছে, কিন্তু নিচে যখন নিহতের সংখ্যা দেখাচ্ছে, তখন দেখবেন যে জামাতের হচ্ছে মারা গেছে 20টা, পুলিশ মারা গেছে মাত্র 1টা। তো ওইটা যে আসলে গণপ্রতিরোধ ছিল, এটা যে সন্ত্রাস ছিল না, অথবা এই বিষয়গুলো আসলে মিডিয়াতে ওইভাবে আসে নাই। ফলে আমরা কয়েকটা জিনিস আমরা এখানে লিঙ্ক আপ করতে পারি। এক নম্বর হচ্ছে বিভিন্ন বর্গে বিরোধী দলকে ক্যারেক্টারাইজ করা হয়েছে বিভিন্ন বিশেষণ দিয়ে। 2 নম্বর হচ্ছে সেই বিশেষণগুলা মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে হচ্ছে অ্যাকসেপ্টেবল ওয়েতে, যে যা বলতেছে আসলে তাই সঠিক, এইভাবে উপস্থাপন করা হয়েছে। এবং আপনি দেখবেন যে ধরেন একটা রিপোর্টার সে আওয়ামীপন্থী বা অন্য কিছু, কিন্তু সম্পাদকীয় যে লেখা হইতো একটা বড় আন্দোলনের পরে বা একটা বড় সহিংসতার পরে, হ্যাঁ, সম্পাদকীয় গুলাতে মানুষ মারা গেছে অলরেডি, ওই সম্পাদকীয় গুলা যদি আপনি পড়েন, তাহলে দেখবেন মানুষ হচ্ছে মারা গেছে সহিংসতায়, এইটা তাদের ফোকাস না। তারা বলতেছে যে এখানে জঙ্গিবাদ হচ্ছে, সন্ত্রাসবাদ হচ্ছে, এখানে আন্দোলনের নামে সহিংসতা হচ্ছে, সো সরকারের আরো কঠোর হইতে হবে,
তো আপনি অলরেডি হচ্ছে 10-12 জন মানুষ মেরে ফেলছেন, তারপরে পত্রিকার সম্পাদকীয়তে লিখতেছে যে হচ্ছে আরো কঠোর হইতে হবে। আরো কঠোর হওয়া মানে কি? আরো কঠোর হওয়া মানে হচ্ছে শাপলা চত্বরে যখন আলেম ওলামার আন্দোলন করবে, বিএনপি যখন মহাসমাবেশ ডাকবে, জামাত যখন এমন কর্মসূচি দিবে যেটা সরকার পতনের দ্বারপ্রান্তে নিয়ে যাবে, তখন যেন শত শত মানুষ মারলেও এটা লিগ্যালাইজ হয় না, এইভাবে আর কি প্রেজেন্ট করা হইতো। যে আপনি যেটা বলছিলেন যে মানুষ মারা যাচ্ছে, এটার কনসার্ন আসলে তাদের না। তাদের কনসার্ন হচ্ছে যে কতটা গাছ উপড়ে ফেলা হয়েছে এবং রাস্তায় টায়ার জ্বালানো হয়েছে, এটা পরিবেশের কতটুকু ক্ষতি করলো, এই সংক্রান্ত ন্যারেটিভ আসলে তারা তৈরি করার চেষ্টা করছে। আর আমরা যদি বলি যে এই যে এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছিল আওয়ামী লীগের আমলে, যে ফেসিবাদী একটা ব্যবস্থা গড়ে উঠেছিল, এটার সূচনা কোথায় আসলে? এখন আমরা যদি ধরি যে বিডিআর হত্যাকাণ্ডের কথা বলতে পারি, এটা আসলে সেনা হত্যাকাণ্ড আমরা যদি বলি, আলটিমেটলি সেখান থেকে শুরু। এবং এই আপনার কি মনে হয় এটা কি শুধুমাত্র মানে আওয়ামী লীগের দ্বারাই এটা সম্ভব হয়েছে, নাকি এটার বাইরে ভিতরে বিভিন্ন ধরনের শক্তি কাজ করেছিল আসলে? আমার কাছে মনে হয় না যে এই ধরনের প্ল্যান বা হচ্ছে আওয়ামী লীগ এরকম ফ্যাসিবাদী হয়ে ওঠা মানে শুধুমাত্র বাংলাদেশের একটা প্রধানতম রাজনৈতিক দলের পক্ষে এটা সম্ভব ছিল না। এখানে দেশি বিদেশি ইনভলভমেন্ট ছিল, এবং বিশেষ করে ভারতের ইনভলভমেন্টটা হচ্ছে আপনি বলতে পারেন। কারণ আপনি দেখবেন যে ধরেন আওয়ামী লীগ ক্ষমতা আসছে 2008 সালে, পরবর্তী নির্বাচন হওয়ার কথা হচ্ছে 2014 সালে। তো 2014 সালে নির্বাচনের আগে আসলে কি কি ইভেন্ট আমরা লক্ষ্য করি? আমরা দেখি যে হচ্ছে ভারতের প্রতিনিধি বাংলাদেশে আসছে, তারা জাতীয় পার্টির সাথে মিটিং করছে, এবং মিটিং করে জাতীয় পার্টিকে বলতেছে যে তোমরা যদি এই আওয়ামী লীগের মানে নির্বাচনটা তখন তো তত্ত্বাবধায়ক সরকার দিবে না, কারণ আওয়ামী লীগ ওয়ান্ট টু উইন দ্য ইলেকশন ইন এনি ওয়ে অ্যাট এনি কস্ট। সো এই জায়গায় আওয়ামী লীগ চিন্তা করছে যে আমি তত্ত্বাবধায়ক সরকার সরাই দেবো, আমার মতো একটা নির্বাচন করব। বিএনপি এবং জামাত এবং অন্যান্য যে 18 দলীয় জোট ছিল, তাদের সিদ্ধান্ত ছিল যে আমরা এই ধরনের ইলেকশন অংশগ্রহণ করব না। তখন জাতীয় পার্টি একটা সামাজিক প্রশ্নের মধ্যে, মানুষের প্রশ্নের মধ্যে পড়ে যায় যে জাতীয় পার্টি এই ইলেকশনে অংশগ্রহণ করবে কিনা। তো জাতীয় পার্টিও পলিটিক্যাল স্ফিয়ার থেকে, বিশেষ করে যেহেতু 18টা দল এবং আওয়ামী লীগ ব্যতীত অনেক দল হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করবে না, এমন একটা ভাইব। তো জাতীয় পার্টির উপর এক ধরনের প্রেশার ছিল যে তোমরা নির্বাচন থেকে দূরে থাকো, যেহেতু অন্যান্য যে পলিটিক্যাল ফোর্সেস আছে, অপোনেন্ট পলিটিক্যাল ফোর্সেস, তারা হচ্ছে এটা থেকে দূরে থাকতে চায়। তো আপনি দেখবেন যে এরশাদ ওই সময় হচ্ছে সাংবাদিক সম্মেলন করছিল। কিভাবে সাংবাদিক সম্মেলন করছে? সে পিস্তল এনে বলছে যে আমি সুইসাইড করব আচ্ছা, যদি বেশি বাড়াবাড়ি করা হয়। সেটা মানে হচ্ছে এটা জাস্ট একটা বোগাস জিনিস হইতে পারে যে সে পারতেছে না বা কিছু, জনগণকে বোঝানোর জন্য। আমরা যদি ওই সময়টা একটু খেয়াল করি যে ওই সময় জাতীয় পার্টির সাথে মিটিং করে বলা হচ্ছে যে তোমরা যদি ইলেকশনে না দাঁড়াও, মানে হচ্ছে আওয়ামী লীগের সাথে ইলেকশনে অংশগ্রহণ না করো, তাহলে হচ্ছে জামাত ক্ষমতায় আসবে। বিএনপির কথা কিন্তু বলা হচ্ছে না ওই সময়, এটা খুব পার্টিকুলারলি আপনার খেয়াল রাখতে হবে। ক্ষমতায় কে আসবে? ক্ষমতায় আসবে জামাত। ফলে এই জামাতকে জুজু হিসেবে দেখায়া জাতীয় পার্টিকে হচ্ছে ইলেকশনে অংশগ্রহণ করালো, এবং দুনিয়াকে কাইন্ড অফ দেখানোর চেষ্টা করা হলো যে বিএনপি জামাত বর্গ সন্ত্রাসী সহিংস বর্গ এই ইলেকশনে অংশগ্রহণ করে নাই, শান্তিপ্রিয় বড় একটা দল জাতীয় পার্টি সেইটা ইলেকশনে অংশগ্রহণ করছে। সো এই ইলেকশন খুবই ক্রেডিবল হয়েছে, পার্টিসিপেটরি হয়েছে। এইটার মাধ্যমে এটা হয়েছে। আর সেনা হত্যার কথা যেটা বলেন, ইট ওয়াজ দ্য বিগিনিং যে বাংলাদেশকে আপনি দুর্বল করবেন। কারণ আপনি দেখবেন যে যাদেরকে হত্যা করা হয়েছে তারা কিন্তু একদম অফিসার লেভেলের, 57 জন যে একদম অফিসার লেভেলের, এবং তাদের পেছনে স্টেটের কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আছে, খরচ আছে, তাদেরকে এমনভাবে গড়ে তোলা হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে। তো তারা খুবই চৌকস সেনা অফিসার ছিল। ফলে আওয়ামী লীগের জার্নিটা দেখেন যে 25শে ফেব্রুয়ারিতে যখন এটা হইলো, আওয়ামী লীগের জার্নি হচ্ছে সেনা হত্যার মধ্য দিয়ে, এবং 2009 সালে এই যে জার্নিটা কেন সেনা হত্যার মধ্য দিয়ে হলো, কারণ হচ্ছে অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক, এবং বৃহৎ বর্গই হচ্ছে দেশপ্রেমিক, দুই একটা যারা হচ্ছে ইন্ডিয়ার কথায় গুম করছে বা খুন করছে, তারা বাদে বাকি যে বড় বর্গটা সাধারণ সৈনিকরা, অফিসাররা, এবং বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে যে হচ্ছে তারা দেশের জন্যই কাজ করে। মূলত ওই সময়ে সব থেকে বাধা যারা দিত গভর্নমেন্টকে ইন্ডিয়ার আনুগত্য করতে, ইন্ডিয়ার দাসত্ব করতে, সেই সেনা অফিসারদেরকে সবার আগে তারা হত্যার ব্যবস্থা করেছে। এইটার মাধ্যমে হচ্ছে তারা আসলে 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলো। 2 মাসের মাথায় এইটা করে তারা মূলত হচ্ছে নিজেদের ক্ষমতা, এই যে ইন্ডিয়ার মানে আনকোয়েশ্চেনেবল
আনুগত্য করার জন্য, যাতে কোনো ধরনের বাধা ইন্টারনালি সে না ফেস করে, সেই জন্য সে হচ্ছে সেনা হত্যার মাধ্যমে তার জার্নিটা শুরু করে এবং তার ইন্ডিয়ার দাসত্বের কনসলিডেশন এইটার মাধ্যমে হয়। তো এই যে ক্ষমতাকে কুক্ষিগত করা এবং বিরোধী দলকে দমন করা, এই নীতি দিয়ে আওয়ামী লীগ তো অনেকদিন টিকে ছিল। তো সবশেষ আমরা 2024 সালের 36শে জুলাই বা 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেটার মধ্যে দিয়ে এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হয়। তো সেই প্রেক্ষাপটে সেই প্রেক্ষাপটটা তৈরি হতে তো আসলে অনেক পথ পাড়ি দিতে হয়েছে, নাকি আমরা যেটা অনেক সময় দেখি যে শুধুমাত্র জুন জুলাইয়ের আন্দোলন দিয়েই সেটা হয়ে গেছে, আসলে যেটা কেউ কেউ বলার চেষ্টা করে আসলে? আচ্ছা, আমার এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ রিডিং আছে। হ্যাঁ, ধরেন আওয়ামী লীগ ক্ষমতা আসছে কত সালে? 2009 সালে, মানে 29শে ডিসেম্বর 2008 সালে ইলেকশন হয়েছে, মানে ক্ষমতার জার্নিটা শুরু হয়েছে 2009 সালে। 2009, 2010, 2011। 2011-তে কি হয়েছে? 2011-তে আরব বসন্ত হয়েছে। আরব বসন্তের পরে আমি যতদূর জানি বা হচ্ছে রাজনৈতিক পড়াশোনা আমার যতটুকুন আছে, তখন শিবিরের হচ্ছে ছোট একটা লিফলেট বা ছোট একটা পুস্তিকার টাইপ ছিল, যে মিশরে যেভাবে মানে হচ্ছে বিপ্লবটা হয়েছে, তিউনিসিয়ায় যেরকম বিপ্লবটা হয়েছে, সেগুলো নিয়ে আর কি শিবির হচ্ছে পড়াশোনা করতে এবং তাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করতো যে উই আর গোয়িং ফর এ রেভলিউশন। যেরকম রেভলিউশন হয়েছে ইসের বিরুদ্ধে, মিশরে কার বিরুদ্ধে হয়েছে নামটা যেন কি ভাই? হোসনি মোবারকের বিরুদ্ধে হয়েছে। সো এই যে এই বিষয়গুলা দারুণভাবে আরব বসন্ত দারুণভাবে বাংলাদেশের মুসলমানদেরকে, যারা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্ত হইতে চায়, তাদেরকে আন্দোলিত করছে। এবং এইটার পিছনে বড় একটা কারণ ছিল যে হচ্ছে জামাত নেতাদেরকে যখন অ্যারেস্ট করা হয় 2011 সালের মধ্যেই, তো অনেককেই গ্রেফতার করা শেষ। তো জামাত নেতাদের যে হত্যা করা হবে বা হচ্ছে তাদেরকে যে ফাঁসি দেওয়া হবে, এটা কাইন্ড অফ অনুমিত ছিল, জানাই ছিল। কারণ এটা জানা ছিল এই জন্য, কারণ 2004 সালে এটা হচ্ছে আমি জানতে পারছি। 2004 সালে দেখেন, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমার নিশ্চিত একটা জামাতি ফ্রেন্ড আছে, একটা বিএনপির ফ্রেন্ড আছে, আমার একটা বামপন্থী ফ্রেন্ড আছে, যার সাথে আমি আসলে কথাবার্তা বলতে পারি, অনেক কিছু শেয়ার হয়। তো এটিএম আজহারুল ইসলামের হচ্ছে এরকম একজন বামপন্থী লোক ছিল, যার সাথে কথাবার্তা শেয়ার হইতো। তো আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গের বামপন্থীরা বা হচ্ছে ভারতের বামপন্থীরা কিন্তু খুব শক্তিশালী বামপন্থী, তাদের ন্যারেটিভ বাংলাদেশের বামপন্থীদের মতো না, মানে হচ্ছে কট্টর বামপন্থী। ওইখানে মাওবাদীদের আপনি অনেক বেশি অ্যাক্টিভ দেখতে পাবেন, ইভেন এখনও তারা বিভিন্ন জায়গায় হামলা টামলা করে আর কি। তো বাংলাদেশের বামপন্থীরা আপনি জানেন যে শিবিরের কিন্তু হচ্ছে TCTS হয়, প্রশিক্ষণ হয়, প্রশিক্ষণের জন্য 2-3 দিনের জন্য একটা জায়গায় রাখা হয় নেতাকর্মীদেরকে। এরকম বামপন্থীরা ইন্ডিয়াতে কিন্তু ট্রেনিং নিতে যায় প্রশিক্ষণের জন্য, জ্ঞানগত প্রশিক্ষণ বা থিওরিটিক্যাল বা যাই হোক, আমরা এত নেগেটিভলি না দেখি। তো সেই জায়গায় ট্রেনিং নিয়ে আসছে ভারত থেকে একজন বামপন্থী নেতা, সে এটিএম আজহারুল ইসলামের সাথে কথাবার্তা বলে। তো সে 2004 সালে এটিএম আজহারুল ইসলামকে বলতেছেন যে হচ্ছে দেখো, তোমাদের কত সালে এটা, যখন বিএনপি জামাত ক্ষমতায়, তোমাদের এই বড় বড় নেতাদেরকে হত্যা করা হবে, তোমরা বিএনপির সাথে জোট ছেড়ে দাও। আমি যতদূর জানি যে হচ্ছে এই মেসেজটা হচ্ছে কনভে করা হয় মতিউর রহমান নিজামীর কাছে, এবং সম্ভবত বিএনপির ডিপ্লোম্যাটিক একজন পার্সন এটা জানতেন। তারাও হচ্ছে জামাত নেতাদেরকে, একটা বড় পার্টিকুলার জামাত নেতাকে বলেন যে হচ্ছে আপনাদেরকে হত্যা করা হবে। তখন জামাত ইসলামীর ওই বড় পার্টিকুলার নেতা ওই বিএনপি নেতাকে বলছিল যে ম্যাডাম জিয়া কি আমাদের জন্য কিছু করবেন না, এই একটা কথা বলছিল। এইটা যখন আমি শুনলাম তখন আমি বুঝলাম যে জামাত নেতারা বিএনপির যে চেয়ারপারসন ছিলেন, এখনও যিনি আছেন, তার প্রতি অন্যরকম একটা আস্থা ছিল যে যতই ষড়যন্ত্র হোক, বেগম জিয়া উইল প্রোটেক্ট আস ফর দ্য সেক অফ দিস কান্ট্রি। কারণ 2001 সালে 4 দলীয় জোট গঠন করা হয়েছে বেশ কিছু বিষয়কে মাথায় রেখে। 1 নম্বর হচ্ছে ইন্ডিয়ান হেজেমনি এখানে প্রতিরোধ করা হবে, তারপর হচ্ছে ইসলাম বিরোধী বিধি হবে না, নানান কিছু নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদটা ওইভাবে ফাংশন করবে, এই বিষয়গুলো নিয়ে। ফলে বেগম জিয়ার কাছ থেকে এটা এক্সপেকটেশন ছিল জামাতের যে শি উইল প্রোটেক্ট দ্যাম। অ্যাকচুয়ালি বেগম জিয়া ট্রাইড। যখন বড় বড় সমাবেশ হয়েছে তখন কিন্তু নিজামী মুজাহিদদের জন্য বেগম জিয়া কথা বলছেন এবং নাম ধরে, এবং তিনি বলছেন যে এরা রাজাকার ছিল না, এরা যুদ্ধাপরাধী ছিল না, এদেরকে মিথ্যা মামলা অ্যারেস্ট করা হয়েছে, এগুলো কিন্তু তিনি বলছেন। ফলে ওই যে পার্টিকুলার জামাতের বড় নেতা বলছিলেন বেগম জিয়া কিছু করবেন না, উনি আসলেই চেষ্টা করছেন। যখন এই প্রশ্নটা করছে ওই বিএনপি ডিপ্লোম্যাটিক জোনের ওই ব্যক্তিকে, তখন বলছেন যে বেগম জিয়া উইল নট বি এবল টু হেল্প ইউ,
মানে বেগম জিয়াকেও এতটা কর্নার রাখা হবে যে বেগম জিয়াও আন্দোলন করে আওয়ামী লীগকে পতন ঘটায় জামাত নেতাদের মুক্ত করতে পারবে না। অ্যাকচুয়ালি এটা হয়েছে, বেগম জিয়া আসলে পারেন নাই। এবং অনেক বড় বড় আন্দোলন হয়েছে, জামাত অনেক বড় আন্দোলন করছে, তারপর হচ্ছে শাপলার আন্দোলন হয়েছে, যে কোনোভাবে গভর্নমেন্টটা পড়লেই তো বের হয়ে আসতো জামাত নেতারা। যেমন এটিএম আজহার এতদিন পরে বের হয়েছে। সো জামাত নেতারা একটা মিথ্যা বিচার থেকে, ভুয়া বিচার থেকে মুক্ত হবে কিনা সেটা আদালতের উপর আসলে নির্ভরশীল ছিল না, সেটা নির্ভরশীল ছিল আন্দোলনের উপরে। জামাত নেতারা বিএনপিকে ট্রাস্ট করতেন, মানে বেগম খালেদা জিয়াকে ট্রাস্ট করতেন, এবং সেইটাই আসলে হয়েছে। কিন্তু ওই যে বলছিল যে বেগম জিয়া উইল নট বি এবল টু হেল্প ইউ, আসলে হেল্প করতে পারেন নাই, যদিও তিনি চাইছেন। তার মানে এই আস্তে আস্তে এই যে নানান ধরনের বিচারিক হত্যাকাণ্ড, তারপর হচ্ছে গুম খুনের কথা আমরা বলি, দুর্নীতি তো চরম মাত্রায়, এই সব কিছু মিলিয়ে আসলে জুলাই গণ অভ্যুত্থানে যে প্রেক্ষাপট সেটা তৈরি হয়েছে, এবং সেটা শুধুমাত্র এই অল্প কিছু দিনের না, এটা এইখানে আরেকটু লম্বা কথা বলতে হবে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা প্রেক্ষাপট, আমরা সেনা হত্যার কথা বলছি। তাহলে আমাদের আর কি বাকি রইল? আন্দোলনগুলো হয়েছে কেমন? বিএনপি জামাত আসলে আওয়ামী লীগকে সরানোর জন্য, ফ্যাসিবাদকে সরানোর জন্য কি করছে, এবং সেইটার ফলাফল আসলে 5ই আগস্টের বিপ্লব কিনা, আমরা এটা রিলেট করতে পারি কিনা, বা রিলেট না করে আমরা জাস্ট কাট অফ করে দিব যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি যেটা 2008-এর পরে শুরু হয়েছে সেটার সাথে 36শে জুলাইয়ের সম্পর্ক এটা আছে কিনা। দেখেন, এইখানে মূল বিষয় হচ্ছে যে 2006 সালের 28শে অক্টোবর, একটু পেছন থেকে বলি, 28শে অক্টোবরে যখন হচ্ছে পল্টন ট্র্যাজেডি হইল, আওয়ামী লীগের গুন্ডারা, বামপন্থী বাপ্পাদিত্য বসু যখন ইসলামী ছাত্র শিবির জামাতের নেতা কর্মীদের হত্যা করে লাশের উপরে নৃত্য করলো, ওই লাশগুলোর জানাজার নামাজে মাওলানা সাইদি আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলছিলেন। যে এই ফ্যাসিবাদী শক্তি হচ্ছে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে, মানে হচ্ছে তাদেরকে সরায় দাও বাংলাদেশ থেকে, এরকম বক্তব্য আছে। এখনো দেখবেন যে সে এরকম ভাইরাল ক্লিপ ঘুরে ফেসবুকে। তো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই তাদেরকে ফ্যাসিবাদী শক্তি হিসেবে চিহ্নিত করছেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2006 28শে অক্টোবরের পরে যখন জানাজার নামাজগুলো হলো, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যখন সেনা হত্যা হলো, তারপরে হচ্ছে আপনার আরেকটা পলিটিক্যাল ইভেন্ট হইলো, যে হচ্ছে আপনার জামাত নেতাদেরকে গ্রেফতার করা শুরু হলো। জামাত নেতাদেরকে গ্রেফতার করা যখন শুরু হলো, তখন হচ্ছে জামাত ইসলামী তখনই আন্দোলন সংগ্রামের দিক একটা প্রস্তুতি নিয়ে রাখছিল। 2 ধরনের প্রস্তুতি নিয়ে রাখছিল। 1 নম্বর হচ্ছে তারা হচ্ছে আইনজীবীর যে কস্ট আছে, বিদেশি আইনজীবীদের পরামর্শ সেগুলোর জন্য হচ্ছে বিপুল পরিমাণ ফান্ড তারা কালেকশন করে, আর হচ্ছে রাজপথে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত করে। আমরা এটা দেখতে পাই যখন জামাতের নেতাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়, তখন কিন্তু দেশব্যাপী এমন প্রতিরোধ হয়েছিল যে হচ্ছে আপনার এটা কি বলবো, লোকাল লেভেলে যে ধরনের প্রতিরোধ হচ্ছিল এটা আসলে অবিস্মরণীয়। 2011 সালে আমি আবার সেই মিশরে চলে যাচ্ছি। ওই সময় মোহাম্মদ মুরসির যে ইখওয়ানুল মুসলিমিন, যখন মাওলানা সাইদির মামলার রায় হলো, জনগণ যেই প্রতিক্রিয়া দেখাইলো, একদম এটা ছিল এক ধরনের অভ্যুত্থানের মতো, কিন্তু সেটা সফল হয় নাই। আরও পার্টিকুলার অ্যাসিস্ট্যান্স লাগতো, সেই অ্যাসিস্ট্যান্সটা জামাত পায় নাই, হয়তো জোটের সঙ্গীদের থেকে অথবা বিএনপির থেকে, সেটা পায় নাই। কিন্তু ওই যে সারা দেশে গণজাগরণ হচ্ছে, মানুষ হচ্ছে থানা ফাংশন করতেছে না, এরপর হচ্ছে রাস্তাঘাট ফাংশন করতেছে না, রাজপথে মানুষ নেমে আসতেছে, মানুষ বুকে লিখতেছে সাইদিকে নয় আমাকে মারো, এই যে বিষয়, এবং প্রায় 200-200-র মতো মানুষকে শহীদ করা হলো, এই যে বিষয়টা, সেইটাকে মিশরের ইখওয়ানুল মুসলিমিন বলছে যে আমরা 2011 সালে তাহরির স্কোয়ারে যে বিপ্লব করছি, সারা বাংলাদেশে হচ্ছে এই তাহরির স্কোয়ারে পরিণত হয়েছে। সো জামাত ইসলামী ট্রাইড ইটস বেস্ট লেভেল একটা পলিটিক্যাল অপোনেন্ট হিসেবে ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য, তার নিরপরাধ রাজনৈতিক নেতাদেরকে বাঁচানোর জন্য যেই ধরনের কাজ করা দরকার, দে ট্রাইড দেয়ার বেস্ট। এরপরে আপনি দেখেন যে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের বড় অভ্যুত্থানের চেষ্টা। আপনি আগেই বলছিলাম আমি যে হচ্ছে ইসলামী ছাত্র শিবির ওই সময় একটা পুস্তিকা রাখতো তাহরির স্কোয়ারের উপরে, তারা ওই ধরনের বিপ্লব করতে চায়। ওই সময় আর নিউজ যদি আপনি দেখেন যে তারা হচ্ছে অনেকগুলা জঙ্গি বই ধরছে লোকদের সাথে, এবং ওইখানে কি পাইছে যে হচ্ছে তাহরির স্কোয়ার নিয়ে কিছু পাইছে, ফলে পত্রিকা এটা নেগেটিভলি নিউজ করা শুরু করে যে জামাত শিবির সরকার হটাইতে চায় যে তাহরির স্কোয়ার মডেলে। তাহরির স্কোয়ার মডেল কি ছিল? জামাত 2013 সালে যখন হচ্ছে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় হয় নাই, যাবজ্জীবন কারাদণ্ড হইল, সেইটার প্রতিবাদে হচ্ছে নাস্তিক ব্লগাররা
এইখানে যে ইনিশিয়েশনটা করে আছে প্রটেস্টের শাহবাগে, সেইটার প্রেক্ষিতে যখন শেখ হাসিনা সংসদে ঘোষণা করলো যে এইটাও নাকি আদালতের বিবেচনায় নিতে হবে রায় প্রদানের জন্য, আচ্ছা, তো আমরা বুঝে গেলাম যে আসলে ফাঁসি এটা ইট ওয়াজ ইনএভিটেবল, এটা অ্যাভয়েড করার মতো ছিল না। কিন্তু দেখা গেল এই আয়োজন যারা করছে তারা প্রচণ্ড মাত্রায় ইসলাম বিদ্বেষী। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালি দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে গালি দিচ্ছে, এমন সব ভাষায় ব্লগে লেখালেখি করছে যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যদি এটা পড়ে তার মাথা পাগল হয়ে যাবে, সে এটা সহ্য করতে পারবে না। ফলে দেখেন এখানে আমার কাছে মনে হয় যে এখানে আল্লাহর কুদরত যেটা যে প্রকাশিত হবে এটা আমরা জানতাম না, এবং এদের মাধ্যমেই দেখেন আপনি দেখেন যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে এত নোংরা ভাষায় কদর্য করছে তারাই আব্দুল কাদের মোল্লা, নিজামী, মুজাহিদ এদের ফাঁসির জন্য হচ্ছে মন জমাইছে। কি হইল, এগুলো যখন প্রকাশিত হইল হেফাজত ইসলাম স্টুড আপ, তারা বলল যে না, এই নাস্তিক ব্লগারদের বিচার করতে হবে, এই ধরনের অপমান সহ্য করা হবে না। তো তারা রাজপথে নামলো। এইখানে হচ্ছে আরও বেশ কিছু ইন্টারেস্টিং স্টোরি আছে। তো হেফাজতের যেই রাইসটা, এখানে মাহমুদুর রহমানের ভূমিকা আছে, এবং এই কথা বললে অনেকে হয়তো রাগ করবে, হেফাজতের যেই উত্থান শাহবাগের বিপরীতে এখানে ফরহাদ মজহারের ভূমিকা আছে, যদিও উনি সেকুলার বা হচ্ছে আমরা অনেকেই তাকে অন্যভাবে ট্রিট করি, বাট ওই সময় ওই পার্টিকুলার টাইমে উনি হয়তো হেফাজতকে এনাবল করছেন লেখালেখির মাধ্যমে, এবং বিদেশে ওই সময় বেশ কিছু কনফারেন্স হয়েছে, সেখানে গিয়ে বক্তব্য রাখছেন। তো এই হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে বিষয় আছে যে ইভেন ফরহাদ মজহার বা মাহমুদুর রহমানের কিছু শিষ্য হচ্ছে ঢাকার বিভিন্ন মাদ্রাসায় ভিজিট করছেন কি রাজনৈতিক পরিকল্পনা দেওয়ার জন্য হেফাজতকে, হ্যাঁ, এবং এটা কিন্তু সলিমুল্লাহ খান আইডেন্টিফাই করছিলেন। এই জন্য ওই সময় সলিমুল্লাহ খান ফরহাদ মজহারকে বলছিলেন যে ফরহাদ মজহার হচ্ছে নৈরাজ্যবাদী দার্শনিক, তিনি নৈরাজ্যের মাধ্যমে চেঞ্জ চান, এইটা হচ্ছে বিষয়। এবং আসলেই যে তিনি নৈরাজ্যবাদী দার্শনিক এটা কিন্তু সত্য, এটা কিন্তু সলিমুল্লাহ খান ভুল বলেন নাই। বাট ফরহাদ মজহার আসলে বিপ্লবীরা তো নৈরাজ্য ছাড়া তো আপনি বিপ্লব করতে পারবেন না, এটা একটা বিষয়, এটা অন্য পার্ট, এটা নিয়ে আলোচনা না করি। হ্যাঁ, তো হেফাজত দাঁড়াইলো, বড় বড় মহাসমাবেশ হইল, হইল, তারপর হচ্ছে এইখানেও হচ্ছে আপনার গণহত্যা হলো। গণহত্যা হইলো কি দিয়া? গণহত্যা হয়েছে জঙ্গিবাদের নামে, গণহত্যা হয়েছে এরা এতই খারাপ জঙ্গি, এরা বাইতুল মোকাররমের কোরআনের দোকান পুড়ায় দিছে। দেখেন, যেই লোকগুলা কোরআনের হিফজ করে, যেই লোকগুলা কোরআনের তাফসির করে, যেই লোকগুলা কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য শাপলা চত্বরে জমায়েত হয়েছে, তাদের প্রতি এলিগেশন কি? কোরআন পুরাই দিছে, তারা কোরআন পুরাই দিছে। ম্যাক্সিমাম পিপল এটা আসলে গ্রহণ করে নাই। ফলে তারপরে যে মেয়রাল ইলেকশনগুলো হয়েছিল, জিতছিল কারা? জিতছিল বিএনপি জামাত। গাজীপুর বলেন, তারপরে হচ্ছে সিলেট বলেন, এই যে এগুলো মেয়রাল ইলেকশনে আওয়ামী লীগের অপোনেন্ট যারা, বিরোধী দল, তারা জয়ী হয়েছিল। ফলে শাপলা ওয়াজ দ্য ফার্স্ট বিগেস্ট মুভমেন্ট, যেইটা আসলে জনগণের মন পরিবর্তন করে দিয়েছিল। এটা হচ্ছে একটা বিষয়। এরপরে হচ্ছে আমাদের যাইতে হবে যে পরবর্তী যে আন্দোলন, দেখেন শাপলার একটা বিশাল বিধ্বস্ত অবস্থার পরে কোনো পলিটিক্যাল ফোর্সই ওইভাবে রাজপথে নামতে পারে নাই। জামাত সাইদির ফাঁসির রায়ের পরে এত পরিমাণ অ্যাক্টিভ হয়েছে যে পরবর্তীতে তাদের যে দাঁড়ানো রাজপথে, আমার মনে হয় যে তখন তারা ডিফারেন্টলি চিন্তা করছেন, এবং ওই ধরনের শক্তিমত্তাও হয়তো তাদের ছিল না, বিএনপিরও ছিল না। এই জন্য তারা হচ্ছে নিয়মিত কিছু কর্মসূচিতে গেছেন, হয়তো হালকা কিছু হরতাল টরতাল দিছেন, বাট ওইরকম সরকার পতনের মতো বড় আন্দোলন সেইটা হয় নাই। এরপরে হচ্ছে 2018 সালের নির্বাচন। 2018 সালের নির্বাচনে কিছু, যেহেতু 2014 সালের নির্বাচনে কিছু পরামর্শ এরকম ছিল যে হচ্ছে আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তো এই আন্দোলনগুলোর ব্যর্থতার পরে ওই পরামর্শকরা আর একটু বেশি সক্রিয় হওয়ার সুযোগ পায়, এবং বিএনপি জামাত বিরোধী দলকে পরামর্শ দেয় যে হচ্ছে তোমরা নির্বাচনে তোমাদের অংশগ্রহণ করা উচিত, এবং কয়েকজন অংশগ্রহণ করেন, রুমিন ফারহানারা সংসদে যান, অনেক কিছুই হয়। এবং কাইন্ড অফ বিরোধী দল বা আমরা যারা সাধারণ জনগণ, আমরা মেনে নিয়েছিলাম যে শেখ হাসিনার মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে বাংলাদেশে আর কোনো চেঞ্জ আসবে না, অন্য কোনো পলিটিক্যাল পার্টি নো চান্স। বিকজ হচ্ছে আপনি দেখেন অলওয়েজ জামাত সম্পর্কে আলোচনা হবে, ধরেন একটা টকশো হচ্ছে, আলোচনার টপিক কি? জামাতের কোনো প্রতিনিধি নাই, এখন এই ধরনের টকশো হচ্ছে। এই 24-এর বিপ্লবের পরেও এই ধরনের টকশো হচ্ছে। আলোচনা কি নিয়ে? আলোচনা হচ্ছে জামাত নিয়ে, কিন্তু জামাতের প্রতিনিধি অ্যাবসেন্ট।
তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে এক ধরনের কনসেন্ট মেকিংয়ের যেই চেষ্টা, যে হচ্ছে বয়ানের মাধ্যমে মানুষের মতামত গঠন করে দেওয়া হচ্ছিল, ফলে জনগণ আসলে ওই রেভলিউশনারি মাইন্ডটা আসলে ওইভাবে সেট হয় নাই। কিন্তু 2018 সালে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে কোটা আন্দোলন। ইট ওয়াজ রিলেটেড টু পিপলস আর্নিং, ইট ওয়াজ তাদের বেঁচে থাকার অবলম্বন, খাওয়া পড়ার সাথে এগুলো রিলেটেড ছিল। ফলে হচ্ছে নুরুল হক নূরের নেতৃত্বে বড় একটা আন্দোলন হয় এবং সরকার মেনে নিতে এক পর্যায়ে বাধ্য হয়, এবং দেখা যাচ্ছে যে নুরুল হক নূরের একটা পলিটিক্যাল ফোর্স দাঁড়ায়, বাট কিছু ষড়যন্ত্রের কারণে, কিছু এজেন্সির সাথে কিছু ইনভলভমেন্টের কারণে, আরও কিছু নানান অভিযোগের কারণে সেটা আসলে দমে যায়। কোটা আন্দোলনের পরে নুরুল হক নূরকে নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্ন কেমন ছিল? আমি যখন গ্রামে যেতাম তখন দেখতাম গ্রামের রিক্সাওয়ালা সবাই কার ভিডিও দেখতেছে, বক্তব্য কার শুনতেছে? নুরুল হক নূরের। কারণ তারা মনে করতেছে নুরুল হক নূর ক্যান ব্রিং দ্য চেঞ্জ। বাট কিছু কারণে নুরুল হক নূর, কারণ তারা অলরেডি জেনে গেছে বিএনপি জামাত পারবে না, তাদের মনে ফিলিংস এটা। যাই হোক, নুরুল হক নূর ব্যর্থ হইল। এখন আবারও আমরা মনে করতে শুরু করলাম যে আসলে চেঞ্জ কি আসবে না? চেঞ্জ আসলে আসলো। সেইটা হচ্ছে 5ই জুন হচ্ছে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ মঞ্চের, ওরা হচ্ছে হয়তো শেখ হাসিনার পরামর্শে তারা আদালতে রিট করে, আদালত বলে যে কোটা আবার চালু হবে। এইটার পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কারণ এইটা হচ্ছে মানে হাইলি পলিটিক্যাল যারা, মানে হচ্ছে ধরেন আসিফ মাহমুদ, তারপর হচ্ছে সাদিক কায়েম, বা হচ্ছে ছাত্রদলের যে নেতারা, তারা এই আন্দোলনকে হাসিনা বিরোধী আন্দোলন বা হচ্ছে ফ্যাসিবাদ পতনের আন্দোলন হিসেবে যেভাবে চিন্তা করছেন, সাধারণ যারা চাকরির সাথে রিলেটেড মানুষজন যারা আন্দোলন গেছে, তারা হয়তো ওইভাবে চিন্তা করে নাই, কারণ তারা ওইরকম পলিটিক্যালি চিন্তা করবে না। এটা মূলত প্রথম দিকে ছিল আপনার হচ্ছে ব্রেড অ্যান্ড বাটারের সাথে রিলেটেড। এইটা গেল। এখন এইটার রাজনীতিকীকরণ কখন হয়েছে? যখন হচ্ছে আপনার আন্দোলন চলছিল এবং এক পর্যায়ে আবু সাঈদকে হত্যা করা হলো, এবং এমনভাবে হত্যা করা হইলো যেটা আসলে মানুষের হৃদয়কে টাচ করলো। আমার রুমে, আমি তখন বিজয় 71 হলে থাকি, আমার রুমে ছাত্রলীগের খুব অ্যাক্টিভ কর্মী ছিল, হ্যাঁ অ্যাক্টিভ কর্মী ছিল। উনি বলতেছেন, হি ইজ মাই সিনিয়র, তো উনি বলছেন আবু সাঈদের ভিডিও দেখে উনি কান্না করতেছেন, আমরা সবাই কাইন্ড অফ হাউমাউ করে কান্না করতেছি। ওই বড় ভাই আমাকে বলতেছেন যে আমার হল থেকে আমি ছাত্রলীগকে, এই যে পান্ডাগুলা যারা আন্দোলনে গেলে বাধা দেয়, আমরা যখন হলে ঢুকতাম তখন আমাদের কপালে তো আমরা আন্দোলনে নামতাম হচ্ছে জাতীয় পতাকা বেঁধে। ছাত্রলীগ কি করতো? এই জাতীয় পতাকা কপালে বেঁধে কে হলে ঢুকে তাকে চিহ্নিত করে মারধর করতো। তো হচ্ছে ওই বড় ভাই বলতেছিল যারা হচ্ছে আন্দোলনে যাওয়ার কারণে এইভাবে গুলি করছে, এই গুলি দেখার পরেও, আবু সাঈদের মৃত্যুর পরেও যদি এই হলে ছাত্রলীগ বাধা দেয়, তাহলে ছাত্রলীগকে এই হল থেকে হটাইতে হবে। আমরা তো জানি যে আমরা ওইটা করব। আমরা যারা পলিটিক্যালি চিন্তা করতেছিলাম বা হচ্ছে হাসিনার বিরোধী, তখন আমি বুঝে গেলাম যে বিজয় 71 হলে হচ্ছে আপনার যারা লীগের পক্ষে ছিল, আবু সাঈদের মৃত্যু তাদেরকে লীগের বিপক্ষে নিয়ে আসছে, এবং তারা একটা স্ট্যান্ডার্ড সেট করতেছে। এখন হাসিনার পক্ষে হয়ে যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তাদেরকে আমরা হল থেকে বের করে দেব। সে পার্টিকুলার একটা কথা বলছে যে বিজয় 71 হলে যারা শিক্ষার্থীদের গায়ে হাত তুলবে, এটা আমারও কথা ছিল, তাদের হাত ভেঙে দেওয়া হবে, যাতে অন্তত আগামী 3 মাস বা 4 মাস তারা আর কাউকে মারতে না পারে, সরকার পতন হোক না হোক। আমাদের টার্গেট ছিল আমরা হাত ভেঙে দেব, এটা ছিল টার্গেট। তো হচ্ছে বিজয় 71 হলের বর্তমান যে ভিপি হাসানুল মান্না, তারপর হচ্ছে আরো যারা, আপনি জানেন যে বিজয় 71 হল থেকে কিন্তু হচ্ছে আন্দোলনটা বেশি স্পার্ক হয়। আসিফ মাহমুদরা আসে আমাদের হলের সামনে, ওই সময় একটা সংঘর্ষ হয়, ওইখানে পিটানো হয়। তো ওই সংঘর্ষ মূলত শুরু হয় বিজয় 71 হল থেকে, এবং আন্দোলনটা স্পার্ক যখন হইলো, যখন হামলা হইলো, এরপরে হচ্ছে আপনার এই যে আমরা যারা হাসানুল মান্না বা হচ্ছে বিজয় 71 হলের ছাত্র শিবিরের যারা, তারা প্ল্যান করলো। তখন তো হলের ভেতরে আসলে ছাত্র দলের অবস্থান নাই, কারণ তারা হচ্ছে একদম ওপেন পলিটিক্স করছে। এবং আমরা যারা হলে ছিলাম, যারা শিবির করতো বিশেষ করে, অথবা আমাদের মতো যারা হচ্ছে এতটা পলিটিক্যালি ইনভলভ ছিল না, তারা হচ্ছে চিন্তা করতেছিল যে হচ্ছে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে হল থেকে বিতাড়িত করতে হবে। তো আমরা ওই পার্টিকুলার মোমেন্টে বুঝে গেলাম যে হচ্ছে আসলে হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া সম্ভব। তো এই তো শুরু হইলো
এখন দেখেন, তাহলে আমি ধারাবাহিকতা কি করলাম? ধারাবাহিকতা হচ্ছে সেনা হত্যা, সাইদির পরে বা জামাত নেতাদের হত্যার পরে যেই সারা দেশে যে বিপ্লব হয়েছে, তারপর হচ্ছে হেফাজতের যে চেষ্টা, তাহরির স্কোয়ারের সাথে খুব মিল আছে, একটা বড় চত্বরে তারা গেছে। এরপরে হচ্ছে একটা কি বলে আন্দোলনের উচ্চমাত্রা ছিল না, একটা গ্রাউন্ড ছিল, মানে একটা নর্মাল একটা অবস্থা ছিল। এরপরে এসে এটা আসলে মানুষের ব্রেড এন্ড বাটারের সাথে হচ্ছে যুক্ত একটা আন্দোলন শুরু হয়, এবং এইটাকে যারা পলিটিক্যাল মাইন্ডেড তারা এটা পলিটিক্যালি হাসিনার বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, এবং এটা শুরু হয়েছে 9 দফার মাধ্যমে। 9 দফার প্রথম দফা ছিল যে হচ্ছে হাসিনাকে দায় নিয়ে ক্ষমা চাইতে হবে। কেউ যদি দায় নিয়ে ক্ষমা চায় তাহলে তার তো বিচার হওয়া উচিত, তার তো কোনো লেজিটিমেসি থাকে না। ফলে আপনার এই যে 9 দফার মধ্য দিয়ে মূলত হচ্ছে এই আন্দোলনটা হাইলি পলিটিক্যাল হয়ে ওঠে, ব্রেড অ্যান্ড বাটার থেকে আরেকটু উচ্চ লেভেলে উঠে। এটা এখন সরকার পতনের আন্দোলন যে হচ্ছে এরকম একটা ভাইব ক্রিয়েট হয়, এবং তখন সরকার একটু ভীত হয়ে পড়ে। এরপরে আমরা দেখি যে হচ্ছে সমন্বয়কদেরকে অ্যারেস্ট করা হয়। সমন্বয়কদের অ্যারেস্টের পরে হচ্ছে আমরা সাদিক কায়েমের বর্ণনার মাধ্যমে যেটা জানতে পারি যে তারা একটা বড় ধরনের ভূমিকা রাখছেন, এবং 9 দফার ফরমেশনে এস.এম. ফরহাদের ভূমিকা ছিল, মির্জা গালিব শিশিরের ভূমিকা ছিল, এই যে বিষয়গুলা, এবং আরও অনেকেরই ভূমিকা ছিল। তো সাদিক কায়েমের লেখায় কিন্তু নাম মেনশন করা আছে, জমুক এইটা করছে, কোনো পার্টিকুলার স্টেক হোল্ডারকে তিনি বাদ দেন নাই। আপনি যদি তার লেখা দেখেন তাহলে বুঝবেন যে উনি পার্টিকুলার সব স্টেক হোল্ডারকে তিনি মেনশন করতেছেন। দিস ইজ গুড ফর হিম, এবং আমার মনে হয় যে এটা ভালো প্র্যাকটিস, যে সবাইকে স্টেক বুঝাইয়া দেওয়া। তো আন্দোলনে তো স্টেক হোল্ডার অনেক ছিল। আমরা যদি পার্টিকুলার একটা গোষ্ঠীর কথা আলোচনা করি, সেটা হচ্ছে ইসলামপন্থী যেই নানান ফ্রন্টের মানুষজন একসাথে হয়ে আন্দোলন নেমেছে, সেটা সালাফি, সেটা আরও যেসব গ্রুপ আছে যারা পলিটিক্যাল ইসলামিস্ট আছে, নন পলিটিক্যাল আছে, যারা গণতন্ত্র বিরোধী, তারাও মাঠে নেমেছে আসলে। তো সে জায়গা থেকে আসলে আমরা যদি দেখি হাসিনার কল রেকর্ডগুলো যদি দেখি, সেখানেও কিন্তু দেখা গেছে যে তারা মাদ্রাসা কীভাবে বন্ধ করা দরকার ছিল, তারপর হচ্ছে কীভাবে যাত্রাবাড়িকে কীভাবে নিরাপদ করা যায়, এইসব বিভিন্ন পরিকল্পনা আমরা দেখেছি। তো দেখা গেল যে আন্দোলনে তো সব বিশ্ববিদ্যালয় ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবাই ছিল। আমি পার্টিকুলার ইসলামপন্থী যে একটা অংশ, একটা বিরাট অংশ নানানভাবে এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গিয়েছে। আসলে দিন শেষে আসলে তারা কি পেয়েছে, আপনার কি মনে হয়? আচ্ছা, এই আলাপ শুরু করার আগে আপনি একটু লিস্ট করেন যে স্টেক হোল্ডার কারা। স্টেক হোল্ডারে বিএনপি আছে, স্টেক হোল্ডারে জামাত আছে, স্টেক হোল্ডারে শিবির আছে, ছাত্রদল আছে, এবং পার্টিকুলারলি আমি একটা ইনসিডেন্ট বলি। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, আমরা যখন হচ্ছে বিপ্লব হয়ে গেছে তখন একটা আওয়াজ উঠছিল যে বিচারিক কু হবে, হ্যাঁ, জুডিশিয়াল কু হবে। তো সাদিক কায়েম ডাক দিলেন যে হচ্ছে আমাদের এই জুডিশিয়াল কু হইতে দেওয়া যাবে না। তখন সাদিক কায়েম, তারেক রেজা, তারপরে সাকিব মাহাদি, ওনাদের নেতৃত্বে হচ্ছে হাইকোর্ট চত্বরে বড় বড় মিছিল হয়, ছাত্রদল যুবদলের লোকেরা আসে। তো এই সময়ে আপনার যেহেতু বিচারিক কু হবে, তো হাইকোর্টের সামনে যে আন্দোলন হয়, সাদিক কায়েমদের নেতৃত্বে যে মিটিং হয়, তারেক রেজা, সাকিব মাহাদিদের নেতৃত্বে, যারা তারেক রেজা এবং সাকিব মাহাদি তো এখন এনসিপির নেতা, সাদিক কায়েম শিবির নেতা এবং ডাকসুর ভিপি। তো ওই সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যে বর্তমান প্রেসিডেন্ট সালমান সিদ্দিকী সম্ভবত নাম, তার সাথে আমার দেখা। তাকে জিজ্ঞেস করলাম, ভাই আন্দোলনের ফেস লেভেলে তো আপনাদের কোনো প্রতিনিধি দেখি নাই, মানে ওইভাবে, তো আপনি এটাকে আসলে কিভাবে দেখতেছেন, আপনাদের ভূমিকা কী ছিল? সে আমাকে বলতেছে যে উই ট্রাই টু এঙ্গেজ, বাট ওইখানে আসলে শিবিরের লোকজন বেশি ছিল, এই জন্য তারা আমাদেরকে কাট অফ করে দিছে, যে তারা আমাদের লিডারশিপেও যাইতে দেয় নাই, ফলে আমাদেরকে আলাদা ছোট ছোট মিছিল করতে হয়েছে, বা হচ্ছে মাইক নিয়ে কথা বলা আসলে ওইভাবে হয়ে ওঠে নাই, এটা তারা বললো। ফলে আমরা যেটা দেখলাম যে হচ্ছে যারা হচ্ছে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ফর সাম রিজনস তারা হচ্ছে বামপন্থীদেরকে ওইভাবে আসলে এঙ্গেজ করে নাই। মানে হচ্ছে একদম চিহ্নিত বাম যারা, অথবা তাদের কাছে মনে হয়েছে যে এরা আসলে আন্দোলনের ক্ষতি করতে পারে বা কি করতে পারে। আমি পার্টিকুলারলি সালমান সিদ্দিকী ভাই যদি এটা শুনে, ওনার রাগ করা উচিত হবে না, বাট এরকমই আর কি জিনিসটা। ফলে আমরা দেখলাম যে বামপন্থীরা আন্দোলন করছে এইটার অংশ হিসেবে না, মানে হচ্ছে এটা কিভাবে বলবো, তারা হচ্ছে এটার নেতৃত্বের পার্ট ওইভাবে ছিল না। হ্যাঁ, এটা একটা বিষয়। কিন্তু এখানে দেখবেন যে নেতৃত্বের জায়গাতে, পরামর্শের জায়গাতে অন্যান্য সকল স্টেক হোল্ডাররা ছিল। ইসলামপন্থীদের প্রতিনিধি নেতৃত্বের জায়গায় যারা ছিল, এটা একমাত্র ইসলামী ছাত্র শিবিরই ছিল নেতৃত্বের জায়গায়, কোঅর্ডিনেশনের জায়গায়।
আর কোনো ইসলামপন্থীর ব্যাপারে আমার জানা নাই, বাট ফিল্ড লেভেলে ইসলামপন্থীদের অবদান হিউজ। এবং আপনি দেখবেন যে যাত্রাবাড়ি এবং দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা স্টুডেন্টরা শহীদ হয়েছে, 70 জনের উপরে, প্রায় 80 জনের মতো শাহাদত বরণ করছে মাদ্রাসার স্টুডেন্ট। এবং আপনি দেখবেন যে স্কুল কলেজের যারা বা বিশ্ববিদ্যালয়ের যারা, এইখানেও হচ্ছে ডানপন্থী বা ইসলামপন্থী লোকজন শাহাদত বরণ করছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করছে। সো ইসলামপন্থীদের বড় স্টেক ছিল এবং বামপন্থীদেরও স্টেক ছিল, বাট হচ্ছে এই লেভেলের না, যেরকম লেভেলের মানে হচ্ছে কোঅর্ডিনেশন লেভেলের না, বাট ফিল্ড লেভেলে তারাও মিছিল মিটিং করছে। তাদের সম্ভবত একজন শহীদ আছে, সব বামপন্থী দল মিলে সম্ভবত একজন শহীদ আছে। তো আপনার যেটা প্রশ্ন ছিল যে বিপ্লবের পরে যে হচ্ছে এই ইসলামপন্থীরা আসলে স্টেক যেমন আন্দোলনে ছিল, তাদের প্রাপ্তি কী ছিল? 1 নম্বর বিষয় হচ্ছে ইসলামপন্থীরা এইখানে তাদের তেমন কোনো প্রাপ্তি নাই, এবং তারা যেই ইসলামপন্থী লোকদেরকে মন্ত্রণালয়ে দিয়েছে, যেমন হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম খালিদ, তিনি পলিটিক্যাল ইসলামিস্টদেরকে বা হচ্ছে ইসলামপন্থীদেরকে বড় লেভেলে সাহায্য করতে পারেন এরকম মাইন্ড আমার তাকে মনে হয় না। তাকে আমার খুবই সৎ মনে হয় এবং তিনি তার মিনিস্ট্রিটা খুব ভালোভাবে চালাচ্ছেন এইটা মনে হয়, কিন্তু এত হাইলি পলিটিক্যাল মাইন্ডেড না যে উনি হচ্ছে ইসলামপন্থীদের উত্থানে ভূমিকা রাখতে পারবেন বা হচ্ছে তাদেরকে কোনোভাবে হেল্প করতে পারবেন বা তাদের স্টেকটা তার মাধ্যমে যে বুঝাই দেওয়ার বিষয়টা, সেইটা আসলে ওনার মাধ্যমে আমি আশাও করি নাই, এটা তেমন হয়ও নাই। ফলে যেটা দেখা গেছে, গভর্নমেন্টে ইনফ্লুয়েন্সিয়াল জায়গাগুলোতে যারা বসছে তারা মেইনলি ইসলামপন্থী না, তারা সেকুলার ব্যাকগ্রাউন্ডের, একজন ইসলামপন্থী ব্যাকগ্রাউন্ডের, তার কথা আমি বললাম। ফলে ইসলামপন্থীদের স্টেকটা মাত্র একটা মিনিস্ট্রিতে সীমিত হয়ে গেছে এবং সেই মিনিস্ট্রিটা আবার রিলিজিয়ন রিলেটেড। ফলে ওভারঅল সোসাইটাল লেভেলে পরিবর্তন আনার জন্য, ইম্প্যাক্ট রাখার জন্য যেরকম বিষয়, সেরকম বিষয় আসলে ইসলামপন্থীদের কোনো স্টেক দেওয়া হয় নাই। আসলে স্টেক দেওয়ার বিষয়টা থেকে আসলে নেয়ার বিষয়টা গুরুত্বপূর্ণ, কে কতটুকু নিতে পারলো। আমরা যে দেখি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি একটা এনজিও ব্যাক সরকার, আমরা বলছি এটা একটা এক ধরনের এনজিও এস্টাবলিশমেন্টের মতোই আর কি, এবং কয়েকটা নির্দিষ্ট গ্রুপ বা কোম্পানিজ অথবা এনজিও থেকে আসলে ওরা আসছে। তো কথা হচ্ছে এই যে ইসলামপন্থীদের দুর্বলতা, নেতৃত্বের জায়গায় যেতে না পারা এবং তার যে প্রাপ্য সেটা বুঝে নিতে না পারা, এটার মূল কারণটা আসলে কোথায়? এটা প্রথম কারণ হচ্ছে তারা যে ধরনের পলিটিক্যাল এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছে বিগত 16 বছর বা 15 বছর, সেইটার পরে আসলে মানে পাওয়ার শেয়ারিং যে স্ট্রাগলটা আছে, সেই স্ট্রাগলে তারা আসলে আমার মনে হয় না যে ওই লেভেলের কনফিডেন্স লেভেলে ছিল না, যদিও তারা হিউজ রোল প্লে করছে। ইসলামী ছাত্র শিবির নেতৃত্বের জায়গা থেকে বড় ভূমিকা পালন করছে, বাট নেগোসিয়েশনে ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিল, কেন্দ্রীয় সভাপতি ছিল না, ওই যে ওয়াকার যে সব পলিটিক্যাল পার্টিসকে ডাকলো, সমন্বয়কদেরকে ডাকলো, ওইখানে কি ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট মঞ্জুরুল ভাই ছিল, সেক্রেটারি ছিল, সাদিক কায়েম ছিল? ফলে যেই মূল ফোর্সটা আন্দোলনের কোঅর্ডিনেশনে বড় ভূমিকা রাখছে, সেই মূল ফোর্সটা যখন আপনার নেগোসিয়েশন টেবিলেই নাই, ধরেন এখানে 5 জন বসছে যারা স্টেক হোল্ডার, কোঅর্ডিনেশনে যে আসলে স্টেক দাবি করবে সে নাই, আছে কে? জামাত হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের, তারা ফিল্ড লেভেলে কাজ করছে বা জনশক্তি নামাইছে, বাট কোঅর্ডিনেশন লেভেলে কিন্তু জামাতের ওই রকম কন্ট্রিবিউশন ছিল না, ছিল কার? শিবিরের। ফলে শিবির যখন আউট অফ টেবল, জামাতও রিয়ালাইজ করতে হয়তো পারে নাই ওই পার্টিকুলার টাইমে যে হচ্ছে তারা আসলে ছাত্র শিবির আসলে কত বড় রোল প্লে করছে, ফলে ওই হিসেবে তারা স্টেকটা ক্লেম করতে পারে নাই, আমার এটা মনে হয়। এবং আমি যতদূর জানছি যে হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে হচ্ছে যেমন সাদিক কায়েম, আলী হাসান জোনায়েদ বা রাফে ভাই, ওনাদেরকে হচ্ছে ওনাদের যে কোনো একজনকে সম্ভবত একটা উপদেষ্টা পরিষদে একজন মেম্বার হিসেবে নেওয়ার আলাপ সালাপ চলতেছিল, বাট জামাত ওইটাতে আর কি খুব বেশি মনে করে নাই, জরুরি মনে করে নাই। তারা মনে করছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, পরে নির্বাচন হবে, পরে নির্বাচনে যা হবে তাই, এরকম আর কি। এখন আপনি যেটা বললেন যে খুব বেশি প্রাপ্তি নাই, কিন্তু আমরা যেটা দেখি যে ইসলামপন্থীরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। তো সে জায়গায়
হাসিনা বাংলাদেশে নাই, এই যে একটা চিন্তা বা এই যে একটা অবস্থা, এটাই তো তাদের জন্য আসলে অনেক বড় প্রাপ্তি কিনা। এইটাই আমার কাছে মনে হয়েছে, যেটা দেখেন 1991 সালে 90 নির্বাচনের পরে 91 সালে বিএনপি ক্ষমতায় গেল। হ্যাঁ, কার সাহায্যে গেল? জামাত কোনো মিনিস্ট্রি নিয়েছিল? নেই। তারা বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসাইছে, নেই। ফলে জুলাইয়ের পরে যে হচ্ছে পাওয়ার স্ট্রাগলে বা হচ্ছে পাওয়ার শেয়ারিং এর স্টেকটা যে হাসিল করা, এই ক্ষেত্রে জামাতের যে ব্যর্থতা, সেটা আসলে আগের ইতিহাসেও আপনি দেখবেন যে 1990 এর ইতিহাসেও কিন্তু এটা আছে। এখন কেউ কেউ তো বলে যে জামাতই সবকিছু চালাচ্ছে, আসলে অ্যাডমিনিস্ট্রেশন, তার হচ্ছে মন্ত্রণালয়ের বেশিরভাগ উপদেষ্টা জামাত, এবং এমনকি বিএনপি নেত্রী পাপিয়া উনি বলতেছিলেন যে ইউনূস সাহেব ও জামাত। এইগুলা হচ্ছে রেটরিক, পলিটিক্যাল রেটরিক। হ্যাঁ, ওনারা যেটা বলতে চান যে হচ্ছে, তারা এটা বলতে চান, কেন বলেন আসলে যে এই সরকার জামাত, ডক্টর ইউনূস জামাত, উপদেষ্টা পরিষদ জামাতের পক্ষে, এগুলো কেন বলেন? যাতে তারা মানে হচ্ছে নিউট্রাল কোনো ডিসিশনও ওইভাবে না নিতে পারে যেটা আসলে জামাতের জন্য ফেভার হবে। কারণ ধরেন আপনি একটা ভালো ডিসিশন নিলেন, এই ডিসিশনের কনসিকুয়েন্স হইতে পারে, এমন হইতে পারে যে জামাত এটার দ্বারা লাভবান হবে, হইতে পারে কিনা? এরকম নিউট্রাল অনেক ডিসিশন থাকবে যে একটা পলিটিক্যাল পার্টি, ওই ডিসিশনগুলো যাতে সরকার না নেয়, এই জন্যই মূলত এই ধরনের রেটরিক, যে জামাতের পক্ষে যেন কিছু না যায়, অলরেডি নাই। তো আপনি জামাত বলে বলে আরও তাদেরকে জামাতের ট্যাগ থেকে বাঁচার জন্য তাদেরকে আপনি চাপ দিচ্ছেন যে তুমি যদি একটা ভালো কাজ করো তাইলে হচ্ছে তুমি জামাত, বা হচ্ছে তোমার কোনো ডিসিশন যদি জামাতের ফেভারে যায় বা জামাতের রিকমেন্ডেশন হয় তাহলে তুমি জামাত। এটা আসলে জামাতের পক্ষে ডিসিশনগুলোকে ব্লক করার কৌশল, আসলে সরকার জামাত না। এইটাই এই যে আন্দোলনের বা গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা দেখলাম যে ইসলামপন্থীদের একটা উত্থানও কিন্তু আমরা দেখেছি। সেটা হয়তো সরকারি পর্যায়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তাদের ওইরকম স্টেক না থাকলেও জনগণের মধ্যে কিন্তু ইসলামপন্থীদের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখি বিশেষ করে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবিরের যে উত্থান, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আচ্ছা, এইখানে বড় একটা বিষয় হচ্ছে, দেখেন, পিপল স যে হচ্ছে মোল্লারা জীবন দিছে, দাড়ি টুপিওয়ালারা জীবন দিছে, শুধু জুলাইয়েই দেয় নাই, এরা শাপলা চত্বরে জীবন দিছে, ট্রাইব্যুনালের যে বিষয়গুলো ছিল, রায়গুলো ছিল, সেগুলোর প্রতিবাদে জীবন দিছে। মানুষ জানে যে আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ইসলামপন্থীরা জীবন দিয়েছে, তারা পরীক্ষিত, এবং তারা এইটাও দেখছে সরকার থেকে তাদেরকে পুরোপুরি মাইনাস করা হয়েছে, এবং তারা এইটাও দেখছে যে হচ্ছে কোঅর্ডিনেশন লেভেলে যারা লিডারশিপ পর্যায়ে ছিলেন, সমন্বয়করা, তাদের বয়ানের মধ্যে ইসলামপন্থীরা অনেক ক্ষেত্রে অনুপস্থিত ছিল। যেমন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আপনি দেখবেন যে হচ্ছে তাদের নিয়ে তেমন কোনো কথাবার্তা বলা হচ্ছিল না, বিশেষ করে সাদিক কায়েম, এস এম ফরহাদ। ইভেন 9 দফার ব্যাপারে ছাত্র শিবিরের যেই ভূমিকা, সেই ভূমিকার কথা আমরা কখন জানতে পারছি? যখন ঢাকা মহানগরীর উত্তরের সভাপতি বা হচ্ছে অন্যান্য যারা ফিল্ড লেভেলে কাজ করছেন সাদিক কায়েমের নির্দেশে বা হচ্ছে এস এম ফরহাদের সাথে কোঅর্ডিনেশন করে, তখন যারা বলতেছিলেন যে হচ্ছে 9 দফায় তো হচ্ছে আমি পৌঁছাই দিয়ে আসছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, তো তুমি তো এটা বললা না, আমি তো ঢাকা মহানগরীর একজন বড় নেতা, বড় শিবির নেতা, তো এটা বলতেছো না কেন? এরকম যখন চাপ আসতেছিল, এরকম যখন সাক্ষ্য বের হয়ে আসতেছিল, সাংবাদিকরা বলতেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা যারা বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আছে, তারা তো জানে, কারণ তাদের কাছেই পৌঁছায় দেওয়া হয়েছে। কে পৌঁছায় দিছে? তারা শিবির ছিল। এই ধরনের স্বীকৃতি যখন আসতেছিল, তখন হচ্ছে আব্দুল কাদের চাপ ফিল করছে যে হচ্ছে, তখন সে এস এম ফরহাদকে একটা সাক্ষাৎকার বলে দিছে যে না, এস এম ফরহাদের একটা বড় ভূমিকা ছিল। ফলে দেখেন, তাহলে আমরা কি দেখলাম যে হচ্ছে এদেরকেও মাইনাস করার একটা বিষয় চলে আসছে। ফলে জনগণের মধ্যে যে একটা কিউরিওসিটি বা হচ্ছে একটা সাপোর্টিভ মনোভাব তৈরি হয়েছে যে না, আসলে এদেরকে মাইনাস করে রাখতে হয়েছে। মানে এটা হচ্ছে এমন যে আপনি এতদিন নির্যাতন করছে আওয়ামী লীগ, এখন এদের বড় ভূমিকা আছে, শাহাদাত আছে, স্ট্রাগল আছে, এরপরেও হচ্ছে নতুন যে রাজনৈতিক শক্তির কথা বলতেছি বা হচ্ছে অন্যান্য যারা সমন্বয়ক, তারা এদেরকে মাইনাস করতে যাচ্ছে। আমার মনে হয় এটারও একটা রোল আছে। আর একটা বড় বিষয় হচ্ছে যেটা পিপল ওয়ান্ট চেঞ্জ, এইটা বিষয়। এখন চেঞ্জ কার মাধ্যমে হবে? এক্সিস্টিং পলিটিক্যাল যে পার্টিসগুলো আছে তাদের ব্যাপারে জনগণের পাস্ট এক্সপেরিয়েন্স এখানে অনেক বড় ভূমিকা রাখছে। যেমন হচ্ছে জামাতের ব্যাপারে পপুলার ন্যারেটিভগুলো কি? আসলে জামাত দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি করে না, জনগণের সেবা করে। তারপর হচ্ছে বন্যা হইলে আমিরে জামাত হচ্ছে কোমর পর্যন্ত পানিতে নেমে মানুষকে দেয়। হিন্দু পাড়ায় তিনি ত্রাণ দিতে গিয়ে তিনি বলতেছেন যে হচ্ছে
আমি আপনাদের কি হয়ে আসি নাই, আমি ত্রাণ দিতে আসি নাই, আমি আমার ভাইয়ের বাড়িতে আসছি, আমার বোনের বাড়িতে আসছি, আমি কিছু উপহার নিয়ে আসছি। মানুষ যদি কোনো ভাইয়ের বাড়িতে যায়, বোনের বাড়িতে যায়, আত্মীয় বাড়িতে যায়, তখন সে কিছু নিয়ে আসে। আমি এরকম কিছু নিয়ে আসছি আপনাদের জন্য। এই যে বিষয়গুলো, যে মানুষ দেখতেছে যে ইসলামপন্থী দলগুলো, পার্টিকুলারলি জামাত এবং শিবির, দে ওয়ান্ট টু সার্ভ পিপল ইভেন ইফ দে আর নট ইন দ্য গভর্নমেন্ট। এই বিষয়গুলো হচ্ছে জনগণকে অ্যাট্রাক্ট করছে, এবং আমি মনে করি যে এখানে ডাক্তার শফিকুর রহমানের বড় একটা ভূমিকা আছে। এবং 24শে জুলাইয়ের পরে, 36শে জুলাইয়ের পরে, 24শের যে জুলাই বিপ্লব, সেইটার পরে ইসলামপন্থীরা জুলাইয়ের জন্য কি করছে, এইটা অনেক বড় বিষয়। আপনি দেখবেন যে হচ্ছে জুলাইয়ের পরে ক্ষমতার স্টেক ভাগাভাগি, এই মিটিং সেই মিটিং, কে উপদেষ্টা হবে না হবে, এরকম বিষয়গুলো যখন চলতেছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে আপনি সাদিক কায়েমের পোস্ট দেখবেন। সে হচ্ছে একটা সংগঠনের ব্যানারে পোস্ট দিচ্ছে যে কোথায় কোথায় জুলাইয়ের আহত আছে আমাদেরকে জানান, এই গুগল ফর্ম পূরণ করেন, তাদের চিকিৎসার ব্যবস্থা আমি করব। এই যে সাদিক কায়েমের যে আর্জ মানুষকে হেল্প করার, জুলাই যোদ্ধাদেরকে হেল্প করার, যারা আহত গাজী কাতরাচ্ছে, ঠিকঠাক সেবা পাচ্ছে কিনা, এই যে কনসার্ন, এই কনসার্নটা মানুষের কাছে যখন প্রকাশিত হয়েছে, মানুষ বুঝছে যে আসলে এই সাদিক কায়েম বা এস এম ফরহাদ বা ইসলামী ছাত্র শিবির বা পলিটিক্যাল ইসলামিস্ট বা ইসলামপন্থী, এরা আসলে ট্রুলি হচ্ছে জুলাইকে ধারণ করে। যদি জুলাইকে ধারণ না করতো, তাহলে ইসলামী ছাত্র, এই পোস্টগুলো সাদিক কায়েম যখন দিছে, তখন কিন্তু সে ইসলামী ছাত্র শিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করে নাই। তার আগেই যখন আত্মপ্রকাশের পর এটা মানুষ বুঝলো যে আসলেই এই ছেলেটা, হি ইজ ভেরি কমিটেড টু দ্য জুলাই রেভলিউশন। এবং এইটার ফলে আর কি ইসলামপন্থীদের ব্যাপারে হচ্ছে তাদের পজিটিভ একটা মাইন্ডসেট তৈরি হয়। এবং আপনাকে আমি আরও বলি যে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা জুলাই শহীদ পরিবারকে 2 লক্ষ থেকে শুরু করে তাদের নিড অনুযায়ী আরও বেশি টাকা দিছে। আপনার জুলাই রেজিস্টার্ড জুলাই শহীদ যারা, সবাইকেই দিয়েছে এবং কাউকে তারা বাদ দেয় নাই। ফলে এগুলো কিন্তু মানুষ দেখেছে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু জুলাই শহীদদের নিয়ে একটা স্মারক গ্রন্থ তৈরি করছে। আপনি খুললে দেখবেন যে তার পরিবারের অবস্থা কেমন, এই ছেলেটার বেড়ে ওঠা কেমন, তার পরিবারের যে নিড, সেই নিডটা পর্যন্ত উল্লেখ করে দিছে। যদিও তারা 2 লাখ বা তার বেশি টাকা দিয়ে আসছে, এরপরেও জামাত ইসলামী সেই স্মারকে লিখতেছে এই পরিবারটা ঋণগ্রস্ত, আপনারা একটু সহযোগিতা, রিকমেন্ডেশন এগুলো লিখছে। তো জনগণের কাছে এটা স্পষ্ট যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির জুলাইকে ধারণ করে। আপনি দেখবেন এই যে প্রকাশনা উৎসব হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, সেখানে জুলাইয়ের ছাত্র শহীদ যারা, তাদের আলাদা করে ইসলামী ছাত্র শিবির একটা স্মারক বের করেছে। সেটা কি? সেইটা হচ্ছে রক্তের দলিল। এই স্মারকটা তারা তৈরি করছে। ফলে পপুলার স্ফিয়ারে, পাবলিক স্ফিয়ারে জনগণের কাছে এটা এস্টাবলিশড যে ইসলামী ছাত্র শিবির জুলাইকে সংরক্ষণ করতে চায়। ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী জুলাইয়ের যোদ্ধা যারা আহত, যারা শহীদ পরিবার যারা, তাদেরকে হেল্প করতে চায়। ফলে জুলাই এইভাবে হচ্ছে, মানে জুলাই জামাতের সাথে একরকম রিলেটেড হয়ে গেছে। কারণ হচ্ছে ধরেন এটা আমার জিনিস বা আমার না, এই জিনিসটা যদি আমার না হয়, আমি এই জিনিসটা কেয়ার করব? এটাকে মুছবো, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো? ওইভাবে রাখবো না, কারণ জিনিসটা আমার না। কিন্তু যখন জিনিসটা আমার, তখন আমি দেখবো এটাতে কোনো দাগ লাগলো কিনা বা ভেতরে ময়লা আছে কিনা, এটা মুছে সুন্দর জায়গায় আমি রাখার চেষ্টা করব, কারণ জিনিসটা আমার। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যখন জুলাইকে যত্ন করা শুরু করছে, তাদের ফিল্ড লেভেলে ভূমিকা আছে, লিডারশিপ লেভেলে ভূমিকা আছে। বিপ্লবের পরেও যখন জুলাইকে তারা কেয়ার করতেছে, সবাইকে সহযোগিতা করতেছে, জুলাইয়ের পাশে দাঁড়াচ্ছে, তখন মানুষের কাছে এই মেসেজটা গেছে যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, এই 2টা পলিটিক্যাল ফোর্স জুলাইয়ের জন্য নিবেদিত। এবং এইটা জামাত ইসলামীকে পপুলার লেভেলে নিয়ে গেছে। এখন এই যে হেল্প করা, বিভিন্ন জনকে হেল্প করা ক্যাম্পাসগুলোতে, এটা ওয়েলফেয়ার পলিটিক্স বলা হচ্ছে। তো এটাকে তো কেউ আসলে একটা নেগেটিভ ডাইমেনশন দেওয়ার চেষ্টা করছেন। এটার বিষয়ে আপনার কি মতামত? আচ্ছা, রাজনীতির উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত বলেন, আপনি বলেন। আমরা রাজনীতি যারা করা বলে জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে, অ্যাকচুয়ালি এইটাই। আপনার পলিটিক্স হবে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য, মানুষের কল্যাণের জন্য। আপনি ওয়েলফেয়ার পলিটিক্স মানেই হচ্ছে আপনি জনগণের কল্যাণ করবেন। অনেকে বলে যে পাওয়ার পলিটিক্স করতে। পাওয়ার পলিটিক্স কি? পাওয়ার পলিটিক্স হচ্ছে যে আপনি পাওয়ারের শেয়ার পাচ্ছেন কিনা, বা হচ্ছে কোনো পোস্ট পজিশন পাচ্ছেন কিনা, আপনার মিছিলে অনেক বড় লোক হয় কিনা, এইগুলা হচ্ছে আপনার হচ্ছে পাওয়ার পলিটিক্সের
অংশ। কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্স কি? ওয়েলফেয়ার পলিটিক্স হচ্ছে ইউ ডু সার্টেন লেভেল অফ সোশ্যাল ওয়েলফেয়ার, স্টুডেন্ট ওয়েলফেয়ার, অ্যান্ড তারা আপনাকে দেখছে এবং তারা বলতেছে যে না, এই পলিটিক্যাল ফোর্সটা হচ্ছে জনগণের জন্য কাজ করে, পিপলের জন্য কাজ করে, স্টুডেন্টদের জন্য কাজ করে, সো এম্পাওয়ার দ্যাম। জনগণ তখন এম্পাওয়ার করে, জনগণ তখন পাওয়ার শেয়ার করে, জনগণ তখন বলে যে নাও ইউ রাইজ। আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়েছে, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা স্টুডেন্টদের কল্যাণে কাজ করে এবং করে যাচ্ছে। এর ফলে যেটা হয়েছে, জনগণ তাদেরকে এম্পাওয়ার করছে। তারা হচ্ছে ছাত্র দল বা অন্যান্য দলকে সংঘর্ষ করে হল থেকে বের করে দিয়ে বা নানান কিছু করে কিন্তু এই পাওয়ার তারা কনসলিডেট করে নাই। তাদের যেই পাওয়ারটা, এটা টোটালি নির্ভর করতেছে স্টুডেন্টদের সমর্থনের উপর। আর সমর্থনটা কিভাবে আসছে? বিকজ এই ছাত্র সংগঠনটা ছাত্রদের কল্যাণে কাজ করে। তো ছাত্র শিবিরের পাওয়ারটা তাহলে কোত্থেকে আসতেছে? মারামারি থেকে আসতেছে না, সংঘর্ষ থেকে আসতেছে না, কাউকে হল থেকে বের করে দেওয়ার মাধ্যমে আসছে না। তার পাওয়ারটা আসছে জনগণের সেবা করার মাধ্যমে, জনগণ তাকে এম্পাওয়ার করতেছে। ফলে দিন শেষে পাওয়ার পলিটিক্সও হচ্ছে, জনগণের কল্যাণও হচ্ছে। এবং আমরা নতুন ধরনের একটা পলিটিক্স, এটা শিবিরের জন্য পুরাতন, কিন্তু এই লোকদের জন্য হচ্ছে নতুন। কারণ এরা এটাকে এখন যেভাবে অবজার্ভ করছে, তারা আগে ওইভাবে অবজার্ভ করে নাই। তারা মিডিয়া ন্যারেটিভে বিশ্বাস করছে, অথবা মিডিয়া ন্যারেটিভ নিজেরাই প্রডিউস করছে। ফলে এই জায়গায় হচ্ছে ইসলামী ছাত্র শিবির এগিয়ে গেছে। আর তাদের যে কথাটা যে ওয়েলফেয়ার পলিটিক্স, এইটা তাদের ওয়েলফেয়ার করার ব্যর্থতা থেকে তারা এটা বলে। এখন আমরা তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, সেখানে আমাদের ছাত্রদের প্রতিনিধি হিসাবে আমরা 3 জন উপদেষ্টাকে পেয়েছিলাম, বা 3 জন উপদেষ্টা তারা হয়েছিলেন আসলে। তো সে জায়গায় আমরা ছাত্রদের প্রতিনিধি হিসেবে তারা কতটুকু সফল বা ব্যর্থ? আমরা তো ইতিমধ্যে দেখলাম যে নাহিদ ইসলাম আগেই তিনি পদত্যাগ করেছেন, রিসেন্টলি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন। তারা আমরা দেখছি যে সরকার থেকে বের হয়েই বিভিন্ন বিষয়ে সরকারকে আর্জ করছেন। যেমন আমরা যাব শরীফ উসমান হাদির যে ঘটনায়, তো সেখানেও আসিফ মাহমুদ একদিন পরে এসে বলছেন যে সরকার কেন ব্যর্থ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করতে, যতটুকু করা দরকার তারা ব্লেম করছেন। তো তারা এতদিন যে ক্ষমতায় ছিলেন, তারা আসলে কি করেছেন, কতটুকু ব্যর্থ বা সফল তারা? অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যখন ধরেন উপদেষ্টা পরিষদের মিটিং হবে, উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সার্টেন লেভেলের ভয়েস তৈরি করার যে কনফিডেন্স, সেই কনফিডেন্স তাদের ছিল কিনা, এটা হচ্ছে একটা বিষয়। ধরেন পুলিশের সংস্কার করতে হবে, র্যাবের সংস্কার করতে হবে, বা সেনাবাহিনীর সংস্কার করতে হবে। ধরেন একটা পার্টিকুলার গ্রুপ অফ অ্যাডভাইজার্স তারা বলতেছে যে না, এই ধরনের স্টেপ নিলে হচ্ছে এটা ভুল হবে, এটা না নেওয়া উচিত, এতগুলো পুলিশ বহিষ্কার করে দিলে এই হবে সেই হবে। তো ছাত্র উপদেষ্টারা কি এইখানে এমন কোনো শক্ত অবস্থান সেখানে নিতে পারতেছিলেন যে হচ্ছে যদি আপনারা এটা না করেন তাহলে আমরা সরকারকে সহযোগিতা করব? এরকম স্টান্স কি তারা নিয়েছিলেন? কোনো বক্তব্যে কোথাও কি এটা ফুটে উঠছে? আমি তো দেখি নাই। এই যে মাহফুজ আলম, উনি হচ্ছে এ তথ্য যোগাযোগ এবং মিডিয়া এগুলার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। আপনি দেখেন এই যে এতগুলা মিডিয়া যেগুলা হচ্ছে ফ্যাসিবাদী ন্যারেটিভ উৎপাদন করছে, বিএনপি, জামাত এবং অন্যান্য পলিটিক্যাল অপোনেন্ট যারা ছিল আওয়ামী লীগের, তাদেরকে হচ্ছে ধ্বংস করার জন্য যে ন্যারেটিভ উৎপাদন করছে, তাদের কি আসলে কারো ওই রকমভাবে সাজা হয়েছে? কোনো টেলিভিশন চ্যানেল বন্ধ হয়েছে? হয় নাই। ফলে আমরা যেটা দেখতে পারতেছি যে হচ্ছে তারা হচ্ছে বিপ্লবী ভূমিকা সরকারে গিয়ে আসলে নিতে পারেন নাই, অথবা সার্টেন লেভেলের যেই স্টেক নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা আমি অন্তত লক্ষ্য করি নাই। হ্যাঁ, কিছু জায়গায় হচ্ছে তারা মাঝে মধ্যে বক্তব্য দিচ্ছেন, যেমন আসিফ মাহমুদের কিছু পপুলার ক্লিপস আছে যে সচিবদেরকে একটু শক্ত ভাষায় একটু কথা বলছেন। সচিবদেরকে শক্ত ভাষায় কথা বললে তারা তো প্রতিবাদ করবে না, স্বাভাবিক। তারা বলবে আচ্ছা ঠিক আছে স্যার, কিন্তু আপনার ভয়েস মেক করতে হবে কোথায়? যাতে উপদেষ্টা পরিষদ রাজি হয় সার্টিন সংস্কারের জন্য, এই আওয়ামী পুলিশ যারা ছিল তাদেরকে বহিষ্কারের জন্য। আপনার ওই রকম ভয়েস তৈরি করতে হবে। এবং আপনার সাথে আপনার ভয়েসটা কখন শক্তিশালী হবে? যখন আপনার সাথে স্টুডেন্টদের কানেকশন থাকবে, জেনারেল স্টুডেন্টদের। কিন্তু এইটা হচ্ছে, এটা থেকে তারা ডিটাচড হয়ে গেছিলেন। এইটার ফলে এটা হয়েছে। জাতীয় নাগরিক কমিটিতে আমরা দেখলাম যে হচ্ছে সবাই যাচ্ছে, একটা সার্টেন লেভেলের পরে হচ্ছে দেখা যাচ্ছে যে কেউ আবার বের হয়ে চলে আসতেছে, কেউ সেখানে যাচ্ছে না। ফলে একটা সার্টেন গ্রুপ অফ স্টুডেন্টস তাদের সাথে ছিল এবং ম্যাস লেভেলের স্টুডেন্টস তাদের সাথে ছিল না। এটা তাদের রং ডিসিশনের কারণে হয়েছে। সবাইকে একতাবদ্ধ রাখার মতো মেন্টালিটি অথবা যোগ্যতা না থাকার কারণে উপদেষ্টা পরিষদেও তাদের শক্তিমত্তা কমে গেছে, কারণ ছাত্র জনতা তাদের সাথে ওইভাবে ছিল না। আপনি দেখবেন যে হচ্ছে
আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনটা কিভাবে সফল হইল? যে হাসনাত আবদুল্লাহ বা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের শফিকুল ইসলাম মাসুদ সবাই কিন্তু বড় আন্দোলন করলো, সেলিমউদ্দিন সাহেব আসলেন, বড় আন্দোলন, সবাই যে এখানে ইনভলভ, সেখানে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা গেছে। কিন্তু অন্যান্য যে বিষয়ে সেইখানে হচ্ছে তারা হচ্ছে সবাইকে ইনভলভ করতে পারে নাই, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং এইখানে হচ্ছে সবাইকে সরিয়ে দিয়ে নিজে একটা গন্তব্যে যাওয়ার যেই চিন্তা, সেই চিন্তার কারণে আর কি জনগণকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, তারা আর কি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের সাথে কারা ছিল? তাদের সাথে একটা নির্দিষ্ট কোরাম ছিল, যারা শুধুমাত্র তাদের সাথে একমত হবে তারাই শুধু তাদের সাথে থাকবে, বাকিদের তারা ডিটাচ করতে থাকে আস্তে আস্তে। ফলে তাদের শক্তি আসলে কমে আসছে এইভাবে, ফলে উপদেষ্টা পরিষদেও আসলে তারা সেইভাবে সুবিধা করতে পারে নাই। জুলাই ব্যর্থ হয়েছে নাকি সফল হয়েছে, আমরা সেই ডিবেটেরও দেখি আর কি, বিতর্ক দেখি। তো জুলাইকে ব্যর্থ করে দেওয়ার জন্য আমরা দেখি যে আসলে জুলাই আন্দোলন অনেক বীর তৈরি করেছে, অনেক প্রতিবাদী মানুষ তৈরি করেছে, এবং জুলাইকে ধারণ করে এরকম মানুষের সংখ্যা অসংখ্য। ট্রু। এদের মধ্যে থেকে আমরা বিশেষ করে যদি পার্টিকুলার কয়েকজন নাম বলি, এর মধ্যে উপরের দিকে থাকবে শরীফ ওসমান হাদির নাম। তা আমরা দেখলাম যে রিসেন্টলি তিনি গুলিবিদ্ধ হয়েছেন, এবং আজকেই সম্ভবত তাকে থাইল্যান্ডে নেওয়ার কথা চলছে, জানি না তিনি ফিরে আসবেন কিনা। এক কথায় খুব বেশি হোপ নাই। তো তিনি ভারতীয় আধিপত্যবাদ এবং যে এস্টাবলিশমেন্ট যেটা ছিল তার বিরুদ্ধে সবচেয়ে ভোকাল ছিলেন, এবং তিনি কিন্তু দূরে দেখতে পাইছেন, এবং তিনি এমনভাবে কিছু সাজেশন দিয়েছেন যেগুলো আসলে করতে পারলে জুলাই আন্দোলন এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির যে ভিত সেটা কিন্তু অনেক শক্ত হইতো। তো তাকে গুলি করা হইলো। তো এই শরীফ ওসমান হাদি আসলে এত বড় মানে চ্যালেঞ্জ কেন হইল, এবং কাদের জন্য এত বড় চ্যালেঞ্জ তিনি হলেন? আচ্ছা, এইটার আগে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে জুলাই আসলে ব্যর্থ না সফল, এটা আসলে আমরা কিভাবে মূল্যায়ন করব। ফার্স্ট অফ অল, শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে জুলাইয়ের ফলে যেই সরকার গঠিত হয়েছে সেই সরকারের আমলে, এবং শরীফ ওসমান হাদি জুলাইয়ের বড় একজন কণ্ঠস্বর। এবং আপনারা দেখছেন যে জুলাই রেভেলসের উত্তরাতে 2 জন লোককে কোপানো হয়েছে, এবং মাথা টার্গেট করে কোপানো হয়েছে। এর মানে হচ্ছে হত্যার উদ্দেশ্যে টার্গেট করা হয়েছে। ফলে এই গভর্নমেন্টের আমলেই দেখেন যে হচ্ছে একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট শুরু হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী এখনও পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। তো এই জায়গায় দাঁড়ায় যদি আপনি চিন্তা করেন, তাইলে হচ্ছে জুলাই ব্যর্থ, এবং জুলাই আসলে ওইভাবে সফল হইতে পারে নাই যেইভাবে এটা হওয়া উচিত ছিল। এটা কেন হইতে পারে নাই? কারণ হয়েছে এইখানে প্রতি বিপ্লব হয়েছে। যেমন সাদিক কায়েমরা বা হচ্ছে তারেকরা, যারা সাকিব মাহাদিরা, এই যে জুডিশিয়াল কু যেটা জুডিশিয়াল প্রতি বিপ্লব যেটা, সেইটাকে ঠেকাইছে। কিন্তু সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মাধ্যমে সাংবিধানিক প্রতি বিপ্লবটাও হয়ে গেছে। একটা বিপ্লবের পরে আপনি জুলাইয়ের উপর ভিত্তি করে কিছু করতেছেন না, আপনি নিয়োগ দিচ্ছেন পুরানা সংবিধানের উপর ভিত্তি করে, আপনি শপথ নেওয়াচ্ছেন পুরানা সংবিধানের উপর ভিত্তি করে, এমন লোকের কাছে শপথ নিচ্ছেন যে হচ্ছে হাসিনার রাষ্ট্রপতি ছিল। এই যে সাংবিধানিক প্রতি বিপ্লব হয়ে গেছে, এর মাধ্যমে আসলে জুলাইয়ের শক্তিগুলো আসলে দুর্বল হয়েছে, এবং জুলাই ওইভাবে আর হচ্ছে গভর্নমেন্ট লেভেলে রিলেভেন্ট কথায়, বাট কাজে দেখা যাচ্ছে যে হচ্ছে পুরাতন যে বন্দোবস্ত, রাজনৈতিক এবং প্রশাসনিক বন্দোবস্ত, সেটাই বজায় থেকেছে। ফলে আমরা দেখছি যে হচ্ছে 1 নম্বরে তো হচ্ছে জুলাই যোদ্ধা যারা ছিলেন, জুলাইয়ের পক্ষের যারা সাউন্ড, তারা হচ্ছে ব্যাপকভাবে হচ্ছে আক্রান্ত হচ্ছেন এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, 1 নম্বর বিষয়। এবং এই সমস্ত বিষয়ে সরকার এখন পর্যন্ত তেমন পদক্ষেপ নিতে পারেনি। 2 নম্বর বিষয় হচ্ছে সেই সাংবিধানিক প্রতি বিপ্লবটা সরকারের ভেতরে থাকাই বেশ কিছু উপদেষ্টা এবং অন্যরা ফ্যাসিলিটেট করেছে একটা ভয় থেকে। কেন জানেন? যদি তাদের মাথায়, আমি বুঝি আসলে কেন তারা এটা করতেছে, তাদের মাথায় এটা আসতেছে পরবর্তীতে যদি কোনো দিন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসতে পারে, তাহলে হচ্ছে আমাদের ফাঁসি দিতে পারে, আমাদের লাইফ টাইমে যদি ফিরে আসতে পারে। তারা জুলাইয়ের উপর আস্থাই রাখতেছে না, সেফ এক্সিট না, তারা জুলাইয়ের উপর আস্থা রাখতে পারতেছে না যে দেন জুলাই ক্যান প্রোটেক্ট দেম। তার তারা ভাবছে যে জুলাই আসলে টিকে থাকবে না। জুলাই যদি টিকে থাকে তাহলে হাসিনা আসতে পারবে না, তাহলে সংবিধানকে তোয়াক্কা করার কি আছে? যেই সংবিধান হাসিনার, সেটা তোয়াক্কা করার কোনো দরকার আছে?
তখনই তোয়াক্কা করা হয়েছে যখন এই সংবিধানের পার্টিকুলার একটা আর্টিকেলের ব্যাপারে তারা ভীত হয়েছেন, যে হচ্ছে কোনোভাবে অবৈধ, মানে শেখ হাসিনার ভাষায় যে হচ্ছে নির্বাচিত সরকারকে কোনোভাবে উৎখাত করলে এইটা সহযোগী যারা তাদেরকে মৃত্যুদণ্ড দিবে। এই পার্টিকুলার আর্টিকেলের কারণে তারা সংবিধানকে রেখে দিয়েছেন। তারা সাংবিধানিক ওয়েতে রাষ্ট্রপতির মাধ্যমে সবার শপথ নিয়ে সরকার গঠন করছেন। ফলে দে ডোন্ট হ্যাভ দ্য কনফিডেন্স অন জুলাই রেভলিউশন, তাদের কোনো কনফিডেন্স নাই। আর এর ফলেই হচ্ছে আপনার জুলাইটা ব্যর্থ হয়েছে এবং তারা এটা ব্যর্থ হইতে দিছে, এইটাই হচ্ছে মূল বিষয়। তো শরীফ ওসমান হাদির আলোচনা আসছিল, তো যেটা বলছিলাম যে তাকে প্রোটেক্ট করতে রাষ্ট্র ব্যর্থ, এবং শরীফ ওসমান হাদি বিভিন্ন কারণেই বিভিন্ন সময় তিনি আলোচিত হয়েছেন। বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তিনি আলোচিত হয়েছেন। তো আমরা যতটুকু এখন পর্যন্ত ঘটনা জেনেছি সেটা হচ্ছে যে তাকে হত্যার পিছনে ফ্যাসিস্ট হাসিনার যারা সহযোগী তাদের হাত আছে, এবং এটা অলরেডি অনেকটাই প্রকাশিত আসলে। তো সে জায়গায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কি করতে পারতো, আসলে কি করার ছিল আর কি করলো? First of all, it was known that Hadi is targeted by anti-July forces, আওয়ামী লীগ and other forces, অথবা কালচারাল এস্টাবলিশমেন্ট যেটা আওয়ামী লীগ রেখে গিয়েছে, যেটার ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। ইভেন জুলাই রেভলিউশনারি যারা আছে তারাও এদেরকে হচ্ছে ডিসমেন্টল করতে ব্যর্থ হয়েছে। ফলে হাদি ওয়াজ অ্যাটাকিং, তিনি কাদেরকে অ্যাটাক করতেছিলেন? বাংলাদেশের কালচারাল ফ্যাসিস্ট শাহবাগী যারা আছে তাদেরকে তিনি অ্যাটাক করতেছিলেন। এবং তিনি পড়াশোনা করছেন, একই সাথে তিনি রাজনৈতিক ফ্রেমগুলো বুঝেন, এই বর্গগুলো বুঝেন। এই জন্য তিনি বর্গ টার্গেট করে করে কথা বলতে পারতেন, কারা বাংলাদেশের শত্রু, কারা বাংলাদেশের পক্ষের। তিনি সেইভাবে ভয়েস রেজ করতেন এবং ইন্ডিয়াকে তিনি বড় একটা অপোনেন্ট হিসেবে চিহ্নিত করেছেন। তো এই জায়গায় হাদিকে টার্গেট করা হবে, এটা হচ্ছে 17 ঘন্টা আগের যে ভিডিওটা, একটা সাবেক র্যাব অফিসার বলতেছিল যে ব্যারিস্টার ফুয়াদের পরে টার্গেট হচ্ছে হাদি। তো এই ভিডিও পাবলিশ হওয়া মানে কি, মানে এজেন্সিগুলো অলরেডি জানতো যে হচ্ছে হাদির উপর অ্যাটাক হবে। বাট হাদির উপর যখন অ্যাটাক হলো তখন আমরা দেখলাম যে কেউ তার সাথে নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কেউ নাই, বা হচ্ছে কোনো ডিবি বা হচ্ছে কোনো এজেন্সির কেউ সাদা পোশাকেও তো থাকতে পারতো, বা হাদির নির্বাচনের ক্যাম্পেইনের পার্টও তো তারা হইতে পারতো, যে হচ্ছে কেউ যদি তার উপর অ্যাটাক করে উইল প্রোটেক্ট দেম। এইটাও তারা করে নাই। এর মানে আপনি একটা কনক্লুশন টানতে পারেন, দি লেট ইট হ্যাপেন। তারা এটা হইতে দিছে জানার পরেও 17 ঘন্টা আগে আমরা জানছি ওই লোকটা বলছে যে হাদির উপর অ্যাটাক হবে। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হাদিকে হত্যা করছে কারা। 1 নম্বর হচ্ছে হত্যার চেষ্টা কারা করছে। আমরা দেখলাম যে হচ্ছে যে হত্যার চেষ্টা করছে সে হচ্ছে 24 জুলাইয়ের পরেও ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছে অস্ত্রসহ। সেই লোককে হাইকোর্ট জামিন দিয়েছে। জামিন দেওয়ার পরে সে হাদিকে এসে টার্গেট করে তার সাথে মেশার পরে তাকে হত্যা করছে ট্রাস্ট অর্জন করে। ফলে এইখানে যে বিষয়টা হয়েছে যে হচ্ছে রাষ্ট্র যাকে জেলে রাখার কথা ছিল তাকে জেলে রাখে নাই, তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার ফলে হাদির উপর অ্যাটাক আসছে। এখন রাষ্ট্রের কোন পার্ট কিভাবে ইনভলভড সেগুলো আসলে আমাদের চিন্তা করার বিষয় আছে। কারা তাকে ছাড়ানোর জন্য ব্যবস্থা করলো, বা হচ্ছে এই যে লোক গ্যাংস্টারগুলো আছে যারা শ্যুট করে মানুষকে, বা হচ্ছে পিস্তল ধরে ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি ধামকি দিয়ে বড় টাকার বান্ডিল নেওয়ার চেষ্টা করে, বা হচ্ছে আন্ডারগ্রাউন্ড টেরোরিজম যেটা, এই যে বিষয়টা, সেই বিষয়টা সরকার কন্ট্রোল করতে ব্যর্থ। এবং এইখানে একটা বড় নেক্সাস কাজ করছে, এটা এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি। দ্য ডিসেন্ট একটা নতুন মিডিয়া, কদরউদ্দিন শিশির ভাইয়ের, তারা বেশ কিছু রিপোর্ট পাবলিশ করছে যে বিএনপির আইনজীবী, হয়তো জাস্ট একজন আইনজীবী হিসেবেই তিনি ফাংশন করছেন, আমরা জানি না, আমরা এই ব্যাপারে একটা কনক্লুশনে যাওয়া ঠিক হবে না। বাট আমরা দেখতে পাচ্ছি যে সামহাউ এই সন্ত্রাসীটা বিএনপির আইনজীবী ইউজ করতে পারছে বের হয়ে আসার জন্য, এবং বের হয়ে এসে সে হাদিকে হত্যা চেষ্টা করছে। ফলে আমি এখানে সামগ্রিক একটা ফেলিওর দেখতে পাচ্ছি, যে হচ্ছে বিএনপির আইনজীবীরও ব্যর্থতা, আবার হচ্ছে সরকারেরও ব্যর্থতা। ফলে আমি মনে করি যে এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। যখন হচ্ছে হাদির উপরে অ্যাটাক হবে এরকম ভিডিও আসলো, ইভেন হাদিকেও যখন সতর্ক করা হলো, হাদির আসলেই সতর্ক হওয়া উচিত ছিল
1 নম্বর বিষয়, কারণ যান বাঁচানো ফরজ। 2 নম্বর বিষয় হচ্ছে হাদি আসলে কি করবে? হাদি আসলে গণমুখী রাজনীতি, সে আসলে কিছু কেয়ার করতেছে না। সে বলতেছে যে মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। সে শাহাদাত চাইতেছে। তো আমি অনেক শহীদের জীবনী পড়ছি, আমি দেখছি জীবনের কোনো সার্টেন লেভেলে তারা মোনাজাতে, মা বাবার সাথে আলোচনায়, বন্ধু বান্ধবদের সাথে আলোচনায়, কোনো বক্তব্যে অলওয়েজ তারা শাহাদত কামনা করতেন। হাদির মধ্যেও এরকম একটা জিনিস আমরা কিন্তু দেখতে পাই যে সে আসলে দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে চায় এবং মৃত্যুকে ভয় পায় না। তো এটা সার্টেন লেভেলের একটা এক্সপোজার ছিল এবং তার নির্বাচনী প্রচারণার লেভেল এটা 2 ধরনের ছিল। 1 নম্বর, সে হচ্ছে ওপেনলি ফান্ড কালেকশন করতেছিল। যখন আপনাকে আমি ফান্ড দিব, তো আমার উপরে আপনার সার্টেন লেভেলের একটা ট্রাস্ট তৈরি হবে যে এই লোকটা হচ্ছে আমার নির্বাচনী ক্যাম্পেইনে দান করছে, ফান্ড করছে, এর মানে হচ্ছে সে চায় যে আমি ভালো কিছু করি, এই লেভেলের একটা ট্রাস্ট। আরেকটা হচ্ছে ওসমান হাদি জনগণকে বলতেছে যে আমার যেই ভোটার যোগ, সেই ভোটার যোগে এসে আপনারা অংশগ্রহণ করুন। এবং তার সাথে কয়েকজন তার সাথী যারা 4-5 জন আছে, বেশিরভাগই মানুষ হচ্ছে বাইরে থেকে আসতেছে। এটা খুবই ভালো বিষয় যে হচ্ছে সে জনগণকে করতে চাচ্ছে, কিন্তু এখানে কিন্তু সার্টেন লেভেলের এক্সপোজার চলে আসতেছে। 1 নম্বর এক্সপোজার যারা হচ্ছে ওপেনলি ফান্ড দিচ্ছে তার কাছে এসে, আর একটা এক্সপোজার হচ্ছে ওই ভোটার যোগে যারা তার কাছাকাছি আসার সুযোগ পাচ্ছে। ফলে এই 2 লেভেলের এক্সপোজার ছিল, এজেন্সির ব্যর্থতা ছিল এবং হচ্ছে সামহাও আইনজীবীদেরকে ইউজ করে বা যেভাবেই হোক সে বের হয়ে এসে এই যে এই 2টা দুর্বলতা যেটা আমি মেনশন করলাম, এই 2টা দুর্বলতা কাজে লাগিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে। ফলে আমি মনে করি এটা আমাদেরও একটা ব্যর্থতা, এজেন্সির ব্যর্থতা। এবং আমি তো যেটা মনে করি যে হাদিকে যারা হচ্ছে ইনকিলাব মঞ্চকে যারা সহযোগিতা করেন, তারা তো রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এজেন্সির ইনফরমেশন অনেক সময় ফেসবুকে শেয়ার করেন, আমি দেখি। হাদিকে হত্যা করা হতে পারে বা আক্রমণ হতে পারে, এই ইনফরমেশন তাদের কাছে ছিল, তারা জানাইছেন। কিন্তু সামহাও হচ্ছে হাদি না মানলো, ধরেন হাদি বলল যে হচ্ছে আই ডোন্ট কেয়ার, তারপরেও কিন্তু তারা 4-5 জন লোকজন ম্যানেজ করতে পারতো যে তোমরা এখানে যাও, তুমি তার সাথে থাকো। নিরাপত্তা রক্ষিত অভাব নাই, এজেন্সি আছে, নিরাপত্তা রক্ষার কিন্তু আলাদা এজেন্সি আছে, দারোয়ানদের এজেন্সি আছে না এরকম বেসরকারি আছে, কিন্তু তারা চাইলেই কিন্তু এটা ম্যানেজ করতে পারতেন। কিন্তু আমি জানি না, হয়তো তারা ভাবেন নাই যে এরকম কিছু আসলেই ঘটতে পারে, জাস্ট এগুলো হুমকি ভাবছেন। বাট আমি মনে করি যে উই কুড ডু বেটার টু প্রোটেক্ট ওসমান হাদি। ওসমান হাদির যারা খুনি বা হত্যা চেষ্টাকারী, তারা আমরা যেটা শুনছি যে ইতিমধ্যে ভারতে পালিয়ে গেছেন। যদিও সেটা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট করেননি, তারপরও আমরা যতটুকু জেনেছি মিডিয়ার মাধ্যমে। তো এটার সাথে যেহেতু আওয়ামী লীগ ভারতে আছে, আসলে মূলত আওয়ামী লীগের পুরো এস্টাবলিশমেন্টটা এখন ভারতে এবং একটা ভারতীয় সংগঠন হিসেবে কাজ করছে আসলে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের বিপ্লবের বিরুদ্ধে। তো এই যে পালিয়ে যাওয়া, আবার ভারতে চলে যাওয়া, এটার মানে সামগ্রিকভাবে আপনার কি মনে হয় না যে ভারত এটাকে বাংলাদেশকে সামনে যে নির্বাচনকে উপলক্ষ করে একটা মেসি প্ল্যান করেছে এবং বাংলাদেশকে কোনোভাবেই নিজের মেরুদণ্ডের উপরে দাঁড়াতে দিবে না? এখন এইখানে বিষয় হচ্ছে সজীব ওয়াজেদ জয় সম্ভবত একটা ভিডিওতে বলছে যে হচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে কিভাবে হয় সেটা তারা হইতে দিবে না আর কি, এরকম একটা হুমকি আসছে, এমন পরিস্থিতি তৈরি করবে যে নির্বাচনটা হইতে দিবে না আওয়ামী লীগ ছাড়া। তো অবশ্যই ইন্ডিয়া এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, কারণ এটা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন। এবং আমি মনে করি বিএনপি যতই হচ্ছে শাহবাগী ন্যারেটিভে কথা বলুক বা নানান কিছু করুক, আমার মনে হয় না বিএনপি এমন কোনো ফোর্স যেটা ভারতের আনুগত্য স্বীকার করবে। পলিটিক্যাল রেটরিক বা হচ্ছে তার বিরোধী দলকে একটু নিচে রাখার জন্য অথবা ভোটার তার কাছে টানার জন্য নানান কিছু সে বলবে, কিন্তু ভারতের দাসত্ব করবে এটা আমার মনে হয় না। ফলে ভারত বিএনপিকে আসলে আস্থায় নেয় না, জামাতকে তো নেয়ই না, তাদের একমাত্র আস্থার জায়গা হচ্ছে আওয়ামী লীগ। ফলে তার আওয়ামী লীগকে আগামী ইলেকশনে দেখতে চায়। যখন হচ্ছে আওয়ামী লীগ ছাড়া ইলেকশনের তফসিল হয়ে গেল, তাদের মেইন টার্গেট হচ্ছে এখানে একটা কেওয়াস তৈরি করে নির্বাচনটাকে বানচাল করা, নির্বাচনটা যাতে পিছিয়ে যায়। নির্বাচন পিছিয়ে যাওয়া মানে কি? নির্বাচন পিছিয়ে যাওয়ার অনেকগুলো অর্থ। 1 নম্বর হচ্ছে নির্বাচন দিতে ব্যর্থ হইলে, দেশে অরাজক পরিস্থিতি হইলে, এরকম হইতে পারে যে ডক্টর ইউনূস বলতেছে যে দেশের যা পরিস্থিতি আমি পারতেছি না, আম ফেড আপ, সে গভর্নমেন্ট ছেড়ে চলে যেতে পারে। এমন গভর্নমেন্ট আসতে পারে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো গভর্নমেন্ট আসতে পারে, যারা সার্টেন লেভেলে গিয়ে
হচ্ছে আওয়ামী লীগকে অ্যালাউ করবে, এমন পরিস্থিতি থাকবে দেশে যে আওয়ামী লীগকে তখন অ্যালাউ করলে ওই রকম ভয়েস রেজ হবে না যেমনটা এখন হচ্ছে। ফলে এটা একটা পার্টিকুলার প্ল্যান অবশ্যই। এবং হাদি যেহেতু ভারত বিরোধী ভয়েস, আধিপত্যবাদ বিরোধী ভয়েস, আমি মনে করি এখানে ভারতের ইনভলভমেন্ট হাইলি প্রেডিক্টেবল, 1 নম্বর বিষয়। আর আপনি যেটা বললেন যে দেখা যাচ্ছে যে হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার যে প্রবণতা, এই আওয়ামী লীগের সন্ত্রাসী যারা, ভারতের সাথে এদের যে কানেকশন, এই কানেকশনটা আসলে নির্দেশ করে যে এখানে ভারতের ইনভলভমেন্ট আছে। এবং আমরা দেখছি যে হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমের হাদির যেই আহত হওয়ার যে নিউজগুলা, সেগুলোর কমেন্ট আমরা দেখতেছি যে ভারতীয়রা অনেক বেশি, মানে যারা হচ্ছে RSS, তারা অনেক বেশি উচ্ছ্বসিত। তারা বলতেছে আমাদের এজেন্ট পাঠায়া মানে বাংলাদেশি একজন ভয়েসকে আমরা থামায় দিতে পারছি। এখন এই সময়টাতে এসে তো জুলাইয়ের যে শক্তি, সবার একত্রিত থাকা উচিত ছিল, ঐক্যবদ্ধ থাকা দরকার ছিল, কিন্তু আমরা এই সময় এসেও কাদা ছোড়াছুড়ি দেখছি। আমরা 71 কেন্দ্রিক যে একটা বিভাজনের রাজনীতি ছিল সেটাকে ফিরে আসতে দেখছি। ইভেন বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু সেই ফাঁদে পা দিয়েছেন। এবং বিভিন্ন গ্রুপ থেকে, বিশেষ করে এখন আমরা ক্যাম্পাসগুলোতে বামপন্থী সোকল বামপন্থী রাজনীতি যারা করে, তারাও বিভিন্নভাবে উস্কে দেওয়ার চেষ্টা করছে আসলে সেই যে একটা বিভাজনের রাজনীতিকে। সেটাকে আপনি মানে এটা স্বাভাবিক মনে করছেন, না এটার পিছনে কোনো কারণ আছে, আসলে বিশেষ কোনো কারণ আছে? দেখেন, যখন হচ্ছে জামাত বিএনপির পলিটিক্যাল অপোনেন্ট, বিএনপি এটা স্বাভাবিকভাবেই চাইবে জামাতের ভোট আমি কিভাবে কমাবো, এটা চাওয়া স্বাভাবিক। এটার বিভিন্ন ওয়ে হইতে পারত। ধরেন আওয়ামী লীগের বয়ানে কথা বলা ছাড়াও অনেক কিছুই করা যায় জামাতকে মানে হচ্ছে করার জন্য। আপনি জামাতের থেকে বেশি ইসলামপন্থী হয়ে ওঠেন, সমস্যা নাই তো। বিএনপি যদি এখন বিভিন্ন মিছিল সমাবেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, ডানপন্থী ভয়েসে কথা বলে, মুসলিম জাতিবাদী ভয়েসে কথা বলে, আপনি বিশ্বাস করেন জামাতের অনেক ভোট বিএনপি পেয়ে যাইত। কিন্তু বিএনপি এই ওয়েটা বেছে না নিয়ে কেন হচ্ছে শাহবাগী ন্যারেটিভে পা রাখলো বা হচ্ছে ওইদিকে চলে গেল, এইটার আসলে বড় একটা জায়গা হচ্ছে আমি যেটা মনে করি তারেক রহমানের উপদেষ্টা পরিষদে বড় একটা চেঞ্জেস আসার কারণে। আপনি জেনে থাকবেন তারেক রহমান যখন বিদেশে চিকিৎসার জন্য গেলেন, তারপরে উনি হচ্ছে বেশ কিছু সেমিনার করেছেন, সেমিনার টাইপ, যে তারেক রহমান একটা সেমিনারে ডায়াসের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। ওইখানে বিএনপির পলিটিক্যাল লিডার্স, তার অ্যাডভাইজার্স, তারপর হচ্ছে বিদেশের যারা বিএনপি করেন, পড়াশোনা জানাশোনা, তাদের সামনে তিনি বক্তব্য দিচ্ছেন। কি নিয়ে বক্তব্য দিচ্ছেন? তিনি বক্তব্য দিচ্ছেন শেখ মুজিবুর রহমানকে নিয়ে। তিনি বক্তব্য দিচ্ছেন মুক্তিযুদ্ধের রিয়ালিটি নিয়ে, কত হাজার শহীদ হয়েছে বা কত লক্ষ শহীদ হয়েছে, এগুলো নিয়ে। ইভেন আমরা এমনও দেখছি যে হচ্ছে ডায়াসে দাঁড়িয়ে একজন বলতেছিল যে 30 লক্ষ শহীদ, তারেক রহমান বলতেছে না, ইশারা দিয়ে বলতেছেন। তো এই ব্যক্তি এই কয়েক বছর পরে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে, যখন তিনি না করতেছেন 30 লক্ষের ব্যাপারে, তিনি আবার হচ্ছে 30 লক্ষের ন্যারেটিভ, তাও আবার জামাতের উপরে দিচ্ছেন, টিক্কা খানের উপরে দিচ্ছেন না, পাকিস্তান সেনাবাহিনীর উপরে দিচ্ছেন না, সব জামাতের উপরে দিচ্ছেন। বিকজ জামাত ওই সময় পলিটিক্যালি ডিসিশন নিয়েছিল যে দুই পাকিস্তানে এক থাকার পক্ষে। তো আপনার যে পলিটিক্যাল শিফটটা, এই শিফটটা কেন হয়েছে আমি এটা একটু জানার চেষ্টা করছি। আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। খোঁজ খবর নিয়ে জানতে পারছি ওই সময়ে তারেক রহমানকে যারা উপদেশ দিতেন, রাজনৈতিক বুদ্ধি দিতেন, তারা হচ্ছে এখন তারেক রহমানের উপদেষ্টা হিসেবে তেমন নাই। ফলে এখন নতুন যারা গেছে তাদের মধ্যে হচ্ছে, বা যাদের সাথে কথা বলে তিনি এই সমস্ত বক্তব্য দিচ্ছেন বা পলিটিক্যাল রেটরিক ছাড়ছেন, তাদের মধ্যে আসলে ওই আগের যারা পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলেন তারা চলে যাওয়ার ফলে নতুন একটা ধারা, এবং এই ধারাতে সব থেকে মানে অ্যাডভাইজার যে পরিষদটা সম্ভবত এরকম যে এখানে বামপন্থী বা হচ্ছে শাহবাগী ঘরানার লোকজন একটু বেশি হয়ে গেছে, যারা হচ্ছে আওয়ামী ন্যারেটিভে, শাহবাগী ন্যারেটিভে হচ্ছে পরামর্শ দিচ্ছে। যদি আপনি এই ন্যারেটিভে কথা বলেন তাহলে ইউ উইল গেট, সম্ভবত আওয়ামী লীগের ভোট পাওয়া বা হচ্ছে মুক্তিযুদ্ধকে কনস্ট্যান্ট ধরে তারা কাজ করতে চাচ্ছেন। কিন্তু মাঠের বাস্তবতা আসলে ভিন্ন। এটা আমিও জানি, আপনিও জানেন যে হচ্ছে জনগণ আসলে অতীতকে আসলে ভুলবে না, 71কে ভুলবে না, এটা স্বাভাবিক। কিন্তু 71কে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি অলওয়েজ সেই 71ই কনস্ট্যান্ট থাকবে এবং এটা আর আগাবে না, সেইটাও কিন্তু বাংলাদেশের জনগণ আসলে ওইভাবে ভাবে না। তারা ভাবে যে উই নিড টু মুভ ফরওয়ার্ড, এবং আমাদের অতীত যা আছে অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ঠিক আমাদের জানতে হবে অতীত কে কী করেছে, রিয়াল হিস্ট্রি কী। এগুলো তো তারেক রহমানও জানাইছেন আমাদেরকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। উনি এখন যা বলছেন
আগের বক্তব্য তার বিপরীত। ফলে উনিও কিন্তু মানে হচ্ছে আমাদের থেকে অনেক বেশি অগ্রসর ছিলেন। মানে হচ্ছে যারা শাহবাগী ন্যারেটিভে কথা বলে না, ভারতীয় ন্যারেটিভে কথা বলে না, একটা সময় ছিল তারেক রহমান আমাদের থেকেও অগ্রবর্তী ছিলেন। কিন্তু এখন এইখানে এসে তিনি হচ্ছে আবার হচ্ছে ফিরে গেছেন পুরাতন জায়গায়, এবং এটা খালেদা জিয়ার অবস্থান বলে আমি মনে করি না। আমি এইটাও মনে করি না এটা তারেক রহমানেরও অবস্থান। আমি জাস্ট এটা মনে করি তাকে যারা অ্যাডভাইস দিতে নাগে, তার কাছাকাছি যারা ছিল, সম্ভবত তারা তাকে পরিত্যাগ করেছেন অথবা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা বাংলাদেশের রাজনীতিতে আমরা বামপন্থীদের একটা কি বলবো যে কোনো না কোনো দলের উপর তাদের ভর করে আর সবসময় করে আসলে তারা বাংলাদেশে টিকে আছে, যেটা তারা আওয়ামী লীগের উপরে ভর করেছিল এবং কুসুম কুসুম আন্দোলন তারা করেছে বিভিন্ন সময়। দিন শেষে তারা কিন্তু আওয়ামী লীগ, এবং আমরা যদি কালচারাল যারা ফেসিস্ট আছে তারাও কিন্তু আওয়ামী লীগের সাথে অ্যালাইড, এবং সেটা অধিকাংশ বামপন্থী। তো এই বামপন্থীদের রাজনীতি বাংলাদেশে আসলে কতটুকু রেলেভেন্ট, বা এদের আসলে লক্ষ্যটা কি? এরা কি কখনো ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় আছে? দেখেন, বাংলাদেশের যে সোশিও ইকোনমিক সিচুয়েশন, এইখানে যে ধনী গরিবের পার্থক্য, এইখানে মানুষের যেই বঞ্চনা, মানুষের যেই ক্ষুধা, অর্ধাহার, এই সমস্ত জায়গায় বামপন্থীদের কাজ করার বড় সুযোগ ছিল। কারণ বামপন্থীদের মূল জায়গাটা হচ্ছে সমতা নিয়ে কাজ করা, সাম্য নিয়ে কাজ করা, ক্লাস স্ট্রাগল, এই যে নিপীড়িত জনগোষ্ঠী, শ্রমিক জনগোষ্ঠী, তাদেরকে হচ্ছে এম্পাওয়ার করার মাধ্যমে একটা জায়গায় নিয়ে যাওয়া যে আমরা এদের ভালো করব, সমাজে বৈষম্য রাখবো না। বাংলাদেশের যে সোশিও ইকোনমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে তাদের একটা বড় সুযোগ ছিল যে হচ্ছে এটা নিজেদের পক্ষে নিয়ে আসা, কিন্তু তারা ঐতিহাসিকভাবেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের জনগণের ভয়েসে কথা বলতে। এবং এইখানে ব্যর্থ হওয়ার একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ ইসলাম প্রিয়, এবং বামপন্থীর যারা, তাদের কথা বলার যেই ধরন, তারা যেই টোনে কথা বলেন, সেইটা আসলে বাংলাদেশের মেজরিটি জনগণের ভাইবে যায় না, মিলে না। ফলে তারা যখন হচ্ছে মানে সমতা নিয়ে বক্তব্য দেয়, বঞ্চনার বিরুদ্ধে বক্তব্য দেয়, এগুলো টাচ করে না, বিকজ এই বক্তব্যগুলা তাদের যেই বিলিফ, তাদের যেই ইমান, তাদের যেই আকিদা, ইসলামের প্রতি যে তাদের অনুভূতি, সেটার সাথে ম্যাচ করে না। এই জন্য হচ্ছে বামপন্থীরা মানে হচ্ছে ম্যাচ লেভেলে ওইভাবে পৌঁছাইতে পারে না। বাট তাদের খুবই স্ট্রং কালচারাল এস্টাবলিশমেন্ট আছে, এবং এইটা তারা ইউজ করে মূলত হচ্ছে সিভিল সোসাইটি লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে। জনগণের কাছে হচ্ছে তাদের তেমন গ্রহণযোগ্যতা নাই, বাট উপরের লেভেলে গ্রহণযোগ্যতা আছে। এইটা দিয়ে মূলত তারা টিকে আছে, জনগণ দিয়ে না। আপনার কি মনে হয় বামপন্থীরা কখনো ক্ষমতায় আসতে পারে বাংলাদেশে? আচ্ছা, এটা খুবই কঠিন প্রশ্ন। আমি এনসিপিকে হচ্ছে বামপন্থী সংগঠন মনে করি। আচ্ছা, এনসিপির রাইজ হওয়ার খুবই সম্ভাবনা আছে। এখানে বেশ কিছু ব্রিলিয়ান্ট পলিটিক্যাল মাইন্ড আছে, এবং এইখানে বামপন্থার একটা মানে সাধারণ রাজনীতিবিদ, মানে ইসলামপন্থী রাজনীতিবিদ বা ডানপন্থী রাজনীতিবিদ না, সাধারণ রাজনীতিবিদের সাথে মানে হচ্ছে বামপন্থীদের ভালো একটা সমন্বয় ঘটছে। তো হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে এনসিপি হচ্ছে নিউ লেফটিস্ট পলিটিক্যাল পার্টি। আপনি দেখবেন যে শ্রীলঙ্কার বিপ্লবের পরে সেখানে কিন্তু এই ধরনের দল ক্ষমতায় গেছে। এখন এনসিপি জুলাইকে ওইভাবে নিজের করে নিতে পারে নাই বিভিন্ন কারণে, ছাত্র উপদেষ্টার ব্যর্থতা বা হচ্ছে সবাইকে ওন না করার যে বিষয়গুলো, অলওয়েজ হচ্ছে মানে হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে আবহ বা আবেদন তৈরি করার ব্যর্থতার কারণে তাদের রাইজটা সার্টেন লেভেলে লিমিটেড আছে। কিন্তু আমি মনে করি এইটুক যদি তারা কাটায় উঠতে পারে, সবার ভয়েস যদি হয়ে উঠতে পারে, তাহলে আমার মনে হয় যে এনসিপি নিউ লেফট পার্টি হিসেবে তারা হয়তো বাংলাদেশের ক্ষমতায় যাইতে পারে, তবে সেটা বিএনপির বিলুপ্তির আগে পসিবল না। অনেকে তো এনসিপিকে আসলে ডানপন্থী সংগঠন বলে, বিশেষ করে যারা বামপন্থী তারা কিন্তু এনসিপিকে ডানপন্থী বলে, কারণ কয়েকজন সমন্বয়ক আছেন যারা বেসিক্যালি অনেকটা ইসলামপন্থীদের সাথে সুরে কথা বলেন। সেটাকে আপনি কিভাবে বামপন্থী বলেন আসলে? আচ্ছা, আমি মনে করি এনসিপি এখানে খুব ভালো রাজনীতি করতেছে, খুব ভালো রাজনীতি করতেছে। ধরেন আপনি নেগোসিয়েশন করবেন কার সাথে? জামাত ইসলামের সাথে অথবা হেফাজত ইসলামের সাথে। আপনার ওইখানে নেগোসিয়েশন করতে আপনার কেমন লোক দরকার? একটু ইসলামের ভয়েসে কথা বলবে, ওই ভাইবে কথা বলবে, এরকম লোককে। হাসনাত সার্জিস দেখবেন ইসলামপন্থীদের যত মিটিং, ইভেন আমিরে জামাতের সাথে লাস্ট একটা মিটিং হয়েছে, ওইখানে কাকে পাঠাইছে? এনসিপি হাসনাত এবং সার্জিসকে পাঠাইছে। হেফাজতের সাথে মিটিংয়ে কাকে পাঠায়? হাসনাত সার্জিসকে পাঠায়।
আবার বামপন্থীদের সাথে নেগোসিয়েশনে বা বিএনপির সাথে নেগোসিয়েশনে কাদেরকে পাঠায়? যারা লেফটিস্ট ভাইবে বা সেকুলার ভাইবে চলে এরকম। ফলে আমি মনে করি এখানে এনসিপি খুব ভালো একটা রাজনীতি করতে পারতেছে, যে হচ্ছে যেই তারা কিছু লোক তৈরি করতেছে যে হচ্ছে হাসনাত সার্জিস এই ভাইবে কথা বলবে, তাদেরকে আমি এই সেক্টরে এইভাবে ইউজ করব, অমুকে বামপন্থীতে মতো কথা বলবে। এটা আসলে বড় দলের লক্ষণ। মোহাম্মদ ইশরাক যেভাবে বলে যে তাদেরকে আমি বামপন্থীদের সাথে নেগোসিয়েশনে বা হচ্ছে কাজে লাগাবো। দেখেন তাসনিম জারাকে কোথায় কাজে লাগানো হয়? তাসনিম যারা বড় ডাক্তার, বিদেশে পড়াশোনা করছেন, বাংলাদেশে আসছেন, দেখবেন যে ডিপ্লোম্যাটিক জোনে হচ্ছে তাকে এনসিপি ইউজ করে। তো এনসিপি যে ভালো রাজনীতি করতেছে এটার বড় একটা লক্ষণ হচ্ছে এটা, যে হচ্ছে তার হাসনাত সার্জিসকে ইসলামপন্থীদের কাছে পাঠায়, অন্যান্যদের বামপন্থীদের কাছে পাঠায়, তাসনিম জারাকে পাঠায় হচ্ছে ডিপ্লোম্যাটিক জোনে। এটা আপনার বুঝতে হবে। ফলে হাসনাত সার্জিসের ভয়েস দিয়ে আপনি টোটাল এনসিপিকে মাপতে পারবেন না, বরঞ্চ আপনার এনসিপিকে মাপতে হবে তাদের বড় একটা কি বলে একটা বড় একটা সার্কেল তারা তৈরি করতে পারছে, এক করতে পারছে, এবং ওভারঅল হচ্ছে এই দলটা হচ্ছে নিউ লেফট পার্টি হিসেবে কাজ করবে, বাট তাদের ডোর ওপেন থাকবে ইসলামপন্থীদের সাথে নেগোসিয়েশনের জন্য, পলিটিক্যাল লেভারেজের জন্য। আপনি যেটা বলছেন যে ভালো রাজনীতি করছে এনসিপি, ভালো রাজনীতির আসলে সংজ্ঞা কি? এই যে আমরা সামনে নির্বাচন, তারা কি 50টা আসন জিততে পারে? আপনার কি মনে হয়? দেখেন আমরা তো জানি যে হচ্ছে একটা পর্যায় পর্যন্ত হচ্ছে আরো বড় হইতে পারতো পার্টিটা, বাট হচ্ছে ক্যান্সেল কালচারের কারণে, শুদ্ধি অভিযানের কারণে, কথিত শিবির মুক্ত করার কারণে, মানে এই ধরনের যে বিষয়গুলো, যে হচ্ছে তারা হচ্ছে একটা সার্টেইন পলিটিক্যাল স্ফিয়ারে হচ্ছে তাদের জনবল একটু কমে গেছে, বাট লিমিটেড, বাট এটা বাড়বে সামনে। তার কারণ হচ্ছে এটা জুলাইয়ের মধ্য দিয়ে উঠে আসছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে কিছু ঘটিত হইলে সেটার একটা সাধারণ আবেদন থাকবে, এবং এটা আস্তে আস্তে আমার মনে হয় যে এনসিপি কনসলিডেশন করতেছে নিজেদেরকে। হ্যাঁ, এখানে দেখবেন যে কিছু লোক ঝরে যাচ্ছে, আবার কিছু লোক যুক্ত হচ্ছে, এরকম একটা ভাইবে চলতেছে, একটা চেঞ্জেসের মধ্য দিয়ে ধাক্কায় ধাক্কায় আর কি সামনের দিকে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এরকম ধাক্কা খাবে, 2টা লোক বের হয়ে যাবে, 2টা লোক যোগ দিবে, একটা পর্যায়ে গিয়ে আসলে এনসিপি একটা বড় পলিটিক্যাল পার্টি হবে। এখন আপনি সফলতার কথা যেটা বলেন, এখন পর্যন্ত সফলতা কি? আমি তো এখনকার কথা বলি নাই, আমি ভবিষ্যতের কথা বলছি। ভবিষ্যতে এনসিপি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিদের একটা হবে, এটা আমার কনফিডেন্স। আচ্ছা, তো এখন আমরা যদি দেখি যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি, আচ্ছা আমি এখানে বলে নিই, এনসিপি বড় পলিটিক্যাল পার্টি হবে বিএনপিকে মাইনাস করে, বিএনপি থাকবে না, মাইনাস করে না, অটো মাইনাস হয়ে যাবে। কারণ এনসিপির ভয়েস আর বিএনপির ভয়েসের মধ্যে কোনো পার্থক্য নাই। এনসিপি যা বলে বিএনপিও তাই বলে, জিনিসটা বুঝছেন? তাইলে হচ্ছে এইখানে হচ্ছে বিএনপি টিকে থাকবে, তাদের একটা ইকোনমিক সেটেলমেন্ট আছে, পলিটিক্যাল ইকোনমি আছে একটা, ওই পলিটিক্যাল ইকোনমি এনসিপি যদি হাত দিতে পারে, এবং অলরেডি হাত দেওয়া শুরু করছে, তাদের মধ্যে হচ্ছে পেশাজীবী লোকজন অনেক আছে, তারপর হচ্ছে তারা সার্টেইন লেভেলের যেমন বিএনপির বহিষ্কৃত নেতা বা হচ্ছে এদেরকেও তারা দলে টানবে। ফলে স্বাভাবিকভাবে যে মেথডগুলো আসলে তারা ফলো করতেছে, আমার কাছে মনে হয় যে সামথিং ইজ পসিবল ইন ফিউচার। তো এখন সামগ্রিক অবস্থা যদি বলি, বাংলাদেশের 2টা শক্তি সবচেয়ে বেশি সম্ভাবনাময়ী, যারা সামনে ইলেকশনে ক্ষমতায় যেতে যাচ্ছে আর কি। তো সে জায়গায় বিএনপি এবং জামাতের ক্ষেত্রে কে আসলে ক্ষমতায় যাচ্ছে? আমরা জামাতের ব্যাপক গ্রহণযোগ্যতা দেখতে পাচ্ছি, এবং সোশ্যাল মিডিয়ায় একটা হাইপও দেখছি আসলে যে জামাত ক্ষমতায় যাচ্ছে। বিএনপি চাঁদাবাজি বা এরকম বিভিন্ন কারেন্সির কারণে অলরেডি চাঁদাবাজ বললেই মানুষ এখন বিএনপি মানে ধরে নিচ্ছে। এই যে একটা খারাপ অবস্থা, তো 2টা পার্টির মধ্যে একটা পার্টি এই গত 1.5 বছর সময়ে তারা বিভিন্ন ধরনের নেগেটিভ বা নেতিবাচক বিষয়ের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, আর অপরদিকে সেটা আমির জামাতের কারণে হোক বা সোশ্যাল ওয়েলফেয়ার বা ওয়েলফেয়ার পলিটিক্সের কারণে হোক, জামাত কিন্তু একটা ভালো পজিটিভ ইমেজ তৈরি করতে পারছে। তো আপনার কি মনে হয় যে এতদিনের অভিজ্ঞ বিএনপি ক্ষমতায় যাচ্ছে, নাকি কখনোই ক্ষমতায় না যাওয়া মানে জামাত ইসলামী ক্ষমতায় যাবে? আচ্ছা, আমার কাছে মনে হয় যে জামাত ইসলামী একা ক্ষমতায় যাবে না, জামাত ইসলামী কাউকে নিয়ে ক্ষমতায় যাবে, এবং জামাত ওইখানকার প্রধান শক্তি থাকবে। যেমন বর্তমানে যে 8 দলীয় যে আন্দোলন যারা করছে, এদেরকে জোট বলা যায় না, কারণ তারা নিজেরা নিজেদেরকে জোট বলেন না, তারা আন্দোলনকারী 8 দল এইভাবে লিখেন। তো এই 8 দলের মূল স্টিয়ারিংয়ে আছে জামাত, এবং আমার কাছে মনে হয় যে তারা যদি এই পলিটিক্যাল পার্টি যেগুলো আছে এগুলোকে এক রাখতে পারে, এবং আরও কিছু পলিটিক্যাল পার্টিস, আরও কিছু নিউ ফেস ফিগার
তাদেরকে যদি দলে নিতে পারে এবং তারা যেই পলিটিক্সটা করছে সেই পলিটিক্সটা যদি কন্টিনিউ রাখতে পারে, লাইক হচ্ছে সবাইকে ধারণ করা এবং মানুষের ভয়েসে কথা বলা, জনগণের ভয়েস হয়ে ওঠা, এটা যদি কন্টিনিউ রাখে আমার মনে হয় যে এটা খুবই পসিবল যে জামাত ক্ষমতায় আসবে। কেন আমি এটা বলছি? কারণ হচ্ছে জামাতের ইলেকশন ক্যাম্পেইন কিন্তু আজকে থেকে চলছে না। জামাতের ইলেকশন ক্যাম্পেইন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। মূলত হচ্ছে এই আওয়ামী লীগ গভর্নমেন্টের যেই পতন, ফ্যাসিবাদী গভর্নমেন্টের পতনের পরে জামাত ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে, এলাকায় যাওয়ার মাধ্যমে, মানুষের কথা শোনার মাধ্যমে দাড়িপাল্লা বা ডাক্তার শফিকের একটা আবেদন তৈরি হয়েছে। সেই আবেদন তৈরি হওয়ার ফলে দেখা যাচ্ছে যে বিএনপি তো এখন নির্বাচনী ফিল্ডে নামছে বা নামবে। ফলে বিএনপি ইজ কাইন্ড অফ সো লেট, যে জামাতকে এতদিন তারা এই ক্ষেত্রে ইনভলভ না থাকার কারণে জামাত সেই গ্যাপটার সুযোগ নিছে এবং জামাত হচ্ছে 5ই আগস্টের পরেই মূলত তার নির্বাচনী প্রচারণা চলতেছে। তার মানে জামাত 1.5 বছর ধরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এটা হচ্ছে আমার সেন্সের কথা। ফলে বিএনপিকে এখানে স্ট্রাগল করতে হবে এবং বিএনপির যে প্রচারণার যেই মডেল এবং তাদের সিনিয়র নেতারা বা হচ্ছে লোকাল লেভেলের যারা এমপি প্রার্থী তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো আসলে তরুণ প্রজন্ম যারা আছে, যারা সচেতন, তাদের চিন্তার এগেনস্টে চলে যাচ্ছে। যখন হচ্ছে কেউ বলে যে হচ্ছে, ধরেন বিএনপির নির্বাচনী প্রচারের কিছু ভিডিও আমি দেখলাম যে হচ্ছে একজন বোরকা পরা মহিলা আসছেন, আরেক বোরকা পরা মহিলাকে এমন কন্টেন্ট যেন আসলে পোর্ট্রে করা হচ্ছে যে জামাতের ধর্ম ব্যবসা টাইপ যে ন্যারেটিভটা, সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আসলে ওইটা কন্টেন্টই হয় নাই। ওইখানে যে মানে আলাপচারিতা হচ্ছে, এটা কিছুই না, এটা কোনো আবেদন তৈরি করছে না, বরঞ্চ দেখা যাচ্ছে জামাতের কর্মীরা সেটা শেয়ার দিচ্ছে, মানুষ আহা দিচ্ছে। দেখেন, বিএনপি কন্টেন্ট তৈরি করছে নির্বাচনের জন্য, জামাতের ভোট কমানোর জন্য, কিন্তু তাদের ইনকম্পিটেন্সির কারণে, তাদের অদক্ষতার কারণে, স্ক্রিপ্ট ঠিকঠাক হওয়ার না কারণে জামাতের লোকেরা সেটা শেয়ার দিচ্ছে আর মানুষ সেটাতে হাহা দিচ্ছে। ফলে এই যে জামাতের যে নির্বাচনী প্রচারণা, উল্টা দিকে দেখেন জামাতের যেই কালারটা আপনি দেখেন, লাল সবুজের কালার, এটার কিন্তু সিগনিফিকেন্স আছে। এটার সিগনিফিকেন্স আমি যেরকম ভাবে দেখি সেটা হচ্ছে 1971 সালে স্বাধীনতা বিরোধীর একটা ভাইব তাদের আছে, তো একটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট আছে এই লাল সবুজের। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি আমিরে জামাতের বক্তব্য দেখবেন এবং অন্যান্য জামাত নেতাদের বক্তব্য দেখবেন, আপনি দেখবেন যে হচ্ছে তারা খুব উত্তেজিত হয়ে কথা বলছেন না। আমিরে জামাত শক্ত কথা বললেও আপনি দেখবেন যে কথাগুলোর কিছু মাপ আছে এবং জনগণ এটা খুব পছন্দ করে। তারেক রহমানের কথায় এই ধরনের মাপ ছিল, কিন্তু কিছুদিন ধরে তিনি বক্তব্য দিচ্ছেন এই ধরনের মাপের বাইরে চলে গেছেন। এবং তারেক রহমান 5ই আগস্টের পরে তারেক রহমান এবং বাবর মোটামুটি একটা কাল্ট ফিগারে পরিণত হয়েছিলেন বিভিন্ন পজিটিভ মিমস এবং ইসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, যেগুলো তরুণরা তৈরি করছে, বিশেষ করে ভারত বিরোধী ন্যারেটিভের অংশ হিসাবে। ফলে ওইটাও বিএনপি ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এবং তারেক রহমান শাহবাগী বয়ানে বা আওয়ামী বয়ানে যে কথাবার্তাগুলো বলতেছেন, সেগুলা তো বলতো ভারতপন্থীরা, আসছে কার মুখ থেকে? তারেক রহমানের মুখ থেকে। ফলে তারেক রহমান একরকম যে মানে উঁচু লেভেলের একজন মানুষ ছিলেন, সেটা থেকে উনি এখন আরেকটু নিচে নেমে গেছেন এবং তার বক্তব্যকে মানুষ এখন কোশ্চেন করছে, তাকে নিয়ে মানে হচ্ছে নেগেটিভ ট্রল হচ্ছে। এটা কিন্তু একটা সার্টেন লেভেলে হয় নাই। ফলে মানুষ হচ্ছে মানুষ ওজন করে যে এই কাল্ট ফিগার থেকে একটু নেমে যাওয়াতে বিএনপির ভোট আরও কমবে এবং আমার মনে হয় যে এটা যদি কন্টিনিউ রাখে বিএনপি, তাহলে ভোট কমবে এবং জামাতের জন্য সেটা খুবই পজিটিভ একটা ফল বয়ে আনবে ইলেকশনে। আমরা দেখি যে বিএনপির সম্পদ এবং বাংলাদেশের সম্পদ বেসিক্যালি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং সম্ভবত তিনি খুব বেশি দিন হয়তো বাঁচবেন না। তো আমরা তার জন্য দোয়া করি রোগ মুক্তির জন্য, আমিন। অসুস্থতা থেকে তিনি সুস্থ হন। আমিন। কিন্তু অবস্থা খুবই করুণ। দ্বিতীয়ত তারেক রহমান এখনো দেশে আসেননি। আজকে আমরা যখন রেকর্ড করছি তখন আসেননি, আমরা শুনছি যে 25শে ডিসেম্বর আসবেন। তো সবকিছু মিলিয়ে এটা কি অনেক মানে বিএনপির জন্য একটা ক্রাইসিস মোমেন্ট মনে হয় না আপনার কাছে? আমার কাছে যেটা মনে হয় যে খালেদা জিয়া যখন খুব মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে গেলেন হেলথের দিক থেকে, তখন তারেক রহমান যদি চলে আসতেন কারো সাথে মানে উনি অবশ্যই প্রস্তুতি নিয়ে আসতেন সিকিউরিটি ম্যানেজ করে, বাট উনি যদি একদম হুট করে চলে আসতেন বা হচ্ছে একটা প্রচণ্ড আগ্রহ নিয়ে চলে আসতেন, তখন কিন্তু জনগণের মধ্যে একটা ভালোবাসা তৈরি হইতো তার জন্য, যে বেগম জি অসুস্থ, তারেক রহমান চলে আসছেন মাকে দেখার জন্য, আর
জনগণ আসলে খালেদা জিয়াকে এরকম ভালোবাসে যে খালেদা জিয়াকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। আপনি এই জন্য দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু জামাতি নেগেটিভ আছে যে খালেদা জিয়াকে ভালোবাসলে জামাতে ভোট দিন, খালেদা জিয়াকে ভালোবাসলে দাঁড়িপাল্লায় ভোট দিন। আচ্ছা, এটা তারা ট্র্যাক ব্যাক করে হচ্ছে জামাতের নেতাদের জন্য খালেদা জিয়া কথা বলছেন সেইটাতে। বাট তারেক রহমানও যদি খালেদা জিয়ার জন্য চলে আসতেন কোনো কিছুর পরোয়া না করে, জনগণ তাকে সিকিউরিটি দিত। এবং আমি মনে করি বিএনপির অনেক তাজা প্রাণ আছে যারা তারেক রহমানের জন্য জীবন দিত, এখনো দিবে, এরকম লোকজন আছে। তো তারেক রহমান যদি সেগুলা এনশিওর করে, দলের লয়াল যারা আছে বা হচ্ছে সিকিউরিটি এনশিওর করে দ্রুত চলে আসতেন, তাহলে এই জিনিসটা তিনি জনগণের কাছে পাইতেন। এখন খালেদা জিয়া অনেক দিন ধরেই আইসিইউতে আছেন বা সিসিইউতে আছেন, ফলে এই আবহাওয়াটা এখন দেখেন যে একটু মিয়ে গেছে, এটা নিয়ে খুব বেশি কথাবার্তা হচ্ছে না। ফলে তারেক রহমান যদি আসেন, আমার কাছে মনে হয় যে ওই আবেদনটা তারেক রহমান একটু মিস করছেন। একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে, জামাতের অনেকে এটাকে ক্যাশ করার চেষ্টা করছে এইভাবে, জামাতের যেই অ্যাক্টিভিস্টরা, যে খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান আসছেন না। এবং এই মোমেন্টে হচ্ছে কেন আসছেন না এটার রিজন দেখাইতে গিয়ে হচ্ছে বিএনপির অ্যাক্টিভিস্টরা আরো বড় একটা ব্লান্ডার করছেন, যে তুর্কি MIT একটা গোয়েন্দা সংস্থা তারেক রহমানকে হত্যা করবে, এই টাইপ। অথচ আপনি খেয়াল করেন, আপনি যদি তুরস্কের জিয়া বলেন তাহলে আপনার এরদোগানকে বলতে হবে। তো এরকম একটা ডানপন্থী কমন একটা রাজনৈতিক শক্তি বা হচ্ছে ফরেন একটা কান্ট্রি যেটাতে লিড দিচ্ছেন জিয়াউর রহমানের মতো একজন নেতা, তাদের একটা গোয়েন্দা সংস্থাকে আপনি এইভাবে মেনশন করলেন। ফলে এবং এমন গোয়েন্দা সংস্থা যাদের গুপ্ত হত্যার ব্যাপারে কোনো রেকর্ড তেমন নাই। ফলে এটা যারা অন্তত সচেতন তারা এটা শেয়ার দিয়ে মানে একটা হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছে। এবং এটা আমি জানি না কার মাথায় থেকে এই বুদ্ধি আসছে। তো আমি এখানে একটু আশঙ্কা রাখি। হ্যাঁ, আশঙ্কাটা হচ্ছে যে একটা ডানপন্থী রাষ্ট্রকে, মোটামুটি যদিও সেকুলার রাষ্ট্র, বাট সে এমনভাবে চালাচ্ছে যেন মনে হচ্ছে সেটা ডানপন্থী একটা শক্তি তুরস্কে ক্ষমতায় আছে। তো এই যে একটা রেটরিক ছড়ানো হইলো, একটা গুজব ছড়ানো হইলো যে MIT তারেক রহমানকে হত্যা করতে চায়, তখন আমি একটু শঙ্কিত যে হচ্ছে এই গুজবটা কেন ছড়ানো হইলো। আমি জানি যে বিএনপিকে ভারত সেফ মনে করে না, তো তারেক রহমানকে হয়তো ইন্ডিয়া বা অন্য কোনো এজেন্সি মেরে ফেলে মানে একটা ডানপন্থীদের উপর দায় চাপানোর জন্য হয়তো MITর ব্যাপারে এই গুজবটা একটা নির্দিষ্ট শত্রু মহল ছড়িয়েছে যারা আসলে তারেক রহমানের শত্রু। আমি এরকম মনে করি, কারণ তুরস্কের এরকম ইতিহাস নাই যে রাজনৈতিক নেতাকে হত্যা করবে। আপনি বলছেন জামাত ক্ষমতায় আসবে, তো জামাত যদি ক্ষমতায় আসে তাহলে জামাত টিকতে পারবে কিনা? এটা তো আমরা শুনছি যে ভারত জামাতকে টিকতে দিবে না, আমেরিকা টিকতে দিবে না, অথবা বাংলাদেশে যে একটা বড় জনগোষ্ঠী আছে তারা আসলে জামাতকে টিকতে দিবে না। এটা কি জামাতকে আসলে টিকতে পারবে যদি ক্ষমতায় আসে? এইখানে জামাতের সরকারটা গঠন করতে হবে কাইন্ড অফ ডক্টর ইউনুস যে সরকার গঠন করছে তার থেকে বেটার সরকার তার গঠন করতে হবে। কীরকম? আপনার পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা, তাদেরকে আপনার গুরুত্বপূর্ণ পজিশন দিতে হবে, এক নম্বর বিষয়। ইভেন আপনার যদি মনে হয় যে বিএনপির সার্টেন লেভেলের নেতা ডানপন্থী, বাংলাদেশপন্থী, আপনার তাকে এম্পাওয়ার করতে হবে, মিনিস্ট্রি দিতে হবে, বা ইভেন আপনার এমন কিছু লোককে মিনিস্ট্রি দিতে হবে, টেকনোক্রেট মিনিস্টার হিসেবে আনতে হবে, যারা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং জামাতের যে সরকার আছে তাকে সার্ভ করতে পারবে। এবং এই এমন সমস্ত লোকজন আনতে হবে যারা ইন্টারন্যাশনালি পরিচিত এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এক নম্বর কথা। আপনি দেখবেন যে ডক্টর ইউনুস কিন্তু অনেককেই বিদেশ থেকে এনে বিভিন্ন দায়িত্বে বসিয়েছেন। জামাতের উচিত হবে বিদেশে শুধুমাত্র জামাত শিবিরের যারা, তাদেরকে না, বিদেশে যারা ডানপন্থী মহলের আছে, যারা পলিটিক্যালি হয়তো ইনভলভ না বাট পলিসিটা খুব ভালো বুঝে, কিভাবে কি করতে হবে এগুলো বুঝে, তাইলে অন্তত হচ্ছে ইকোনমিক যেই ক্রাইসিসগুলো আসতে পারে সেগুলো ট্যাকেল দিতে পারবে, উৎপাদন বাড়াইতে পারবে। ফলে এই জিনিসগুলো যখন কভার হবে তখন পলিটিক্যালিও একটা শক্তি জামাত পাবে। এবং আমার কাছে মনে হয় যে কূটনৈতিক পর্যায়ে জামাতের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য জায়গায় জামাতের বড় একটা অ্যাক্সেস তৈরি হয়েছে। এবং আমি যেটা শুনতে পারছি যে সম্ভবত, আমি জানি না এটা সত্য কিনা, তারপরেও আমি একজনের কাছে শুনেছি যে জামাত সম্ভবত সুইজারল্যান্ডের সাথে আগে মিটিং করে নাই, এইবার ফার্স্ট মিটিং করছে। সো এটা সার্টেন লেভেলের একটা, মনে হয় যে জামাতকে নিয়ে তারা কথাবার্তা বলতে চায়, জামাত কি চায় এটা অন্তত এম্বাসিগুলো শুনতে চায়। তো জামাত যদি তাদেরকে শুনাইতে পারে এবং এমন লোকজন সেট করে যাদের কথা আসলে এম্বাসিগুলো শুনতে চায়, কমফোর্ট ফিল করে, এই সমস্ত লোকজন জামাত যদি
গভর্নমেন্টে বা হচ্ছে পররাষ্ট্রতে যুক্ত করে, তাইলে আমার মনে হয় বিষয়টা সুন্দর হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন মিনিস্ট্রি বা হচ্ছে সচিবালয়, এগুলোর জন্য হচ্ছে দেখেন এখানে মূল বিষয়টা হচ্ছে সচিবালয় বা যেখানেই বলেন আওয়ামী দোসরদের কি সরানো হয়েছে? না। আমার কাছে মনে হয় যে জামাত যদি ক্ষমতায় আসে, হয় তাদেরকে হচ্ছে একটা কি করবে আমি জানি না, বাট হচ্ছে এই শক্তিটাকে আপনার নিষ্ক্রিয় করতে হবে যে কোনো উপায়ে। এইটা যদি জামাত করতে পারে এবং এই জায়গায় যদি জামাত কম্পিটেন্ট, মিনিস্ট্রি চালাইতে পারবে, মিনিস্ট্রিকে হেল্প করতে পারবে, দেশের রাজনৈতিক এবং বিভিন্ন বাস্তবতা বুঝে বিভিন্ন মিনিস্ট্রিকে সহযোগিতা করতে পারবে, এমন লোকজনকে আপনার বসাতে হবে। ডক্টর ইউনূস এই ক্ষেত্রে কিছুটা ব্যর্থ হয়েছেন, কিন্তু সফলতা আছে। তো জামাতকে তার থেকে বেশি সফল এবং কম্পিটেন্ট হইতে হবে আর কি, তাছাড়া এটা পসিবল না। আমার কাছে মনে হয় যে জামাতের এই ধরনের মেন্টালিটি আছে যে হচ্ছে সে মাল্টিপল স্টেক হোল্ডার্সকে অথবা তার আদর্শের সাথে মিলে না তাদেরকেও সে এখানে আনবে। এবং জামাতের আমির কিন্তু বলছে যে তারা জাতীয় সরকার গঠন করবে। জাতীয় সরকার মানে তো সবার অংশগ্রহণে একটা সরকার। আমার মনে হয় যে জামাত যদি সবাইকে কনভিন্স করতে পারে জাতীয় সরকারের জন্য, অংশগ্রহণ করাইতে পারে, জামাতের সরকার টিকবে। এবং এটা তো জামাতের সরকার হবে না, হবে জাতীয় সরকার, এবং দ্যাটস ভেরি গুড ফর জামাত। এখন জামাত তো ইসলামের কথা বলে, হুম, জামাত ইসলামী রাষ্ট্রের কথা বলে। তো সেই জায়গায় আমরা দেখছি যে জামাতের মধ্যে একজন হিন্দু প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারপর হচ্ছে জামাতের আগের যে একটা অবস্থা ছিল যে তাদের ক্যাডার সিস্টেমের বাইরে আসলে কাউকে অ্যালাউ করতো না, সেখান থেকেও অনেকটা বের হয়ে আসছে। তো এই জায়গায় জামাতের ইন্টারনাল কোনো ধরনের মানে কি বলবো, এটা সেটব্যাক হইতে পারে কিনা, যে মাস লেভেলের মানুষজন যারা ইসলামের জন্য জামাত করে, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জামাত করে, তারা কি জামাত থেকে কিছুটা মানে নেতিবাচকভাবে মুখ ফিরাইতে পারে কিনা? আমার কাছে মনে হয় যে জনগণ এখন বেশ সচেতন, এক নম্বর কথা। ইয়েস, সার্টেন পিপল ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবে, এটা স্বাভাবিক। কারণ তারা হচ্ছে এখানে মানে জামাতের দর্শনটা বুঝতে ব্যর্থ হচ্ছে, এক নম্বর বিষয়। অথবা জামাত যে রাষ্ট্রের কথা চিন্তা করতেছে, এখানে ইসলামের কথা বলতেছে, বা জামাত যে ধরনের ইসলামী রাষ্ট্রের কথা বলতেছে, সেইটা যে ইসলামী রাষ্ট্র আসলেই একটা হিন্দু এমপি থাকার পরেও যে এটা একটা ইসলামী রাষ্ট্র হইতে পারে, এইটা তারা কনভে করতে পারতেছে না মানুষের কাছে। আপনি দেখেন বিভিন্ন আগের যে খেলাফত ছিল বা সালতানাত ছিল, এবং ইভেন বাংলাতে অথবা দিল্লিতে যে ধরনের মুসলিম শাসকরা ছিলেন, সেখানে কিন্তু আসলে অমুসলিমদের একটা পার্টিসিপেশন ছিল। ইভেন আপনাকে আমি একটা মাসআলা বলি, সেইটা হচ্ছে যে একটা কর দিতে হয় ইসলামী রাষ্ট্রে ভিন্ন ধর্মীদের থাকতে, সেই করের নাম কি বলেন? জিজিয়া কর। এই জিজিয়া করের মাসআলা কি? এই জিজিয়া করের একটা মাসআলা হচ্ছে যে যদি এই যে অমুসলিমরা রাষ্ট্রে আছে, তারা যদি সেনাবাহিনীতে অর্থাৎ রাষ্ট্রের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে, কোন রাষ্ট্রের? ইসলামী রাষ্ট্রের প্রতিরক্ষায়, তার মানে অমুসলিমরা কিসে থাকবে? মুসলিম সেনাবাহিনীতে থাকবে, মুসলিম রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের থাকে, তাইলে তাদের জিজিয়া নেওয়া হবে না। আপনি ইউসুফ আল কারজাবির অমুসলিমদের অধিকার, এটা যদি বলেন, একটা আলেমের বরাতে তিনি এই রেফারেন্সটা টানছেন এবং বলছেন যে অমুসলিমরা যদি মুসলিম রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনীতে বা প্রতিরক্ষা অংশ নেয়, তাদের থেকে জিজিয়া নেওয়া হবে না। এখান থেকে পার্টিকুলার কোন পয়েন্টটা আমি বের করছি, সেইটা হচ্ছে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি অমুসলিমদের পার্টিসিপেশন এখানে অ্যালাউ করা হয়েছে, এবং শুধু অ্যালাউই করা হয় নাই, জিজিয়াটাও মাফ করা হয়েছে। আপনি জিনিসটা বুঝতে পারছেন? ফলে মাসআলার ক্ষেত্রে উলামায়ে কেরামের মতামত যদি এমন হইতে পারে, প্রতিরক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা এমপি জামাত যদি ইনকর্পোরেট করে, আমার কাছে মনে হয় না যে এটা মানে অনইসলামিক কিছু হয়ে যাবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে জামাত ইসলামীর মতো পলিটিক্যাল পার্টিসগুলা, কিংবা হচ্ছে ইসলামী চরমনায় আছে, খেলাফত মজলিস আছে, এই পলিটিক্যাল পার্টিগুলোর আসলে হিন্দু শাখা বা মুসলিম শাখা থাকা জরুরিয়ত আছে কিনা আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় যে আসলে আছে। কেন? আপনি দেখেন বিভিন্ন সময় আপনি দেখবেন যে হচ্ছে হিন্দুরা বিএনপির বিরুদ্ধে মিছিল বের করতেছে, বা হচ্ছে একটা সার্টেন গ্রুপ অফ হিন্দু আছে যারা হচ্ছে অখণ্ড ভারতে বিশ্বাস করে, সবাই না, অল্প কিছু আছে, এরকম কিছু লোকজন আছে। কিন্তু তো এরা কিন্তু জামাত যদি ক্ষমতায় যায় বা ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, এরা কিন্তু হচ্ছে নানান দাবিতে, নানান কিছুতে সরকারকে
বিতর্কিত করতে, সংখ্যালঘু ইস্যুতে, নির্যাতন ইস্যুতে, এগুলো ভুয়া হবে। নিজেরাই হয়তো মন্দিরে আগুন দিয়ে বলবে জামাত এই করছে। তখন এটা যদি জামাত যদি অস্বীকার করে, জামাতের সরকার যদি অস্বীকার করে না 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 আমি আগুন দেই নাই, আমি মূর্তি ভাঙি নাই, এইটা কূটনৈতিক মহলে, আন্তর্জাতিক মহলে এবং জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য হবে? নাকি জামাতের একটা হিন্দু শাখা বা একটা অমুসলিম শাখা যদি বলে যে জামাত এইটার সাথে জড়িত না, সেটা বেশি গ্রহণযোগ্য হবে? তো আমি মনে করি ইসলামিক পলিটিক্যাল পার্টিসগুলা বাংলাদেশের স্বার্থে অমুসলিম শাখা প্রতিষ্ঠা করা উচিত। কেন? কারণ জামাতের যে বক্তব্যটা সেটা তখন হিন্দু শাখা দিবে, বিবৃতি দিবে। কে দিবে? অমুক চন্দ্র বর্মন বলবে যে জামাত ইসলামীর বিরুদ্ধে মন্দিরে হামলা করার যে অভিযোগ, মোল্লাদের বিরুদ্ধে মন্দিরে হামলা করার যে অভিযোগ, সেটা মিথ্যা, আমরা হিন্দুরা সাক্ষ্য দিলাম। আপনি জিনিসটা বুঝতেছেন এখানে কি হচ্ছে? ইসলামী রাষ্ট্রের পক্ষে, ইসলামী সরকারের পক্ষে অমুসলিমদের পক্ষ থেকেও ভয়েস যেন তৈরি হয়, সেইটার জন্যই ইসলামিক পলিটিক্যাল পার্টিসগুলার উচিত অমুসলিম শাখা গঠন করা। এবং এই অমুসলিম শাখার এরকম হবে জিনিসটা, তোমাদের ধর্মের ব্যাপারে স্বাধীন, বাট হচ্ছে বাংলাদেশের যেই কনসেপ্ট, বাংলাদেশের যেই ধারণা, বাংলাদেশের সার্বভৌমত্বের যেই ধারণা, সেইটাতে তোমরা বিশ্বাস করবা। আর ইসলামী সরকার আসলেই তো তাদেরকে বুঝাইতে সক্ষম হইতে হবে যে ইসলামী সরকার যদি আসে, একটা সেকুলার গভর্নমেন্ট, একটা বামপন্থী গভর্নমেন্ট তোমাকে যতটা না সুযোগ সুবিধা দিবে, অধিকার দিবে, একটা ইসলামী সরকার তার থেকে বেশি সুযোগ সুবিধা এবং অধিকার তোমাকে দেবে। এই কনভিন্সিং লেভেলে যদি নিয়ে আসতে পারে এবং এইগুলার মানে একটা সোশ্যাল কন্ট্রাক্ট যদি হয় এবং এইটার ফলশ্রুতিতে যদি একটা অমুসলিম শাখা গড়ে ওঠে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিজে, আমি বিশ্বাস করি এটা শুধু ওই পলিটিক্যাল পার্টিজের লেভারেজ হবে না, এটা বাংলাদেশের ইসলামপন্থীদের জন্য, ডানপন্থীদের জন্য, বাংলাদেশপন্থীদের জন্য একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে। আমরা শেষ দিকে চলে আসছি। সবশেষ বলবো যে আসলে ইসলামপন্থীদের মধ্যে তো বিভিন্ন গ্রুপ আছে। তো আমরা দেখি যে একটা গ্রুপ যারা আসলে গণতন্ত্রকে হারাম বলেন এবং এই যে প্রচলিত ভোট ব্যবস্থায় তাদের আস্থা নাই, তারাও ইসলাম চান, ইসলামী ব্যবস্থা চান। তো সে জায়গায় জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে তারা আসলে নাখুশ হচ্ছেন কেন? বা জামাতের অগ্রগতি দেখে তারা অনেক বেশি নানানভাবে জামাতকে আওয়ামী লীগের ফ্রেমে ইভেন সমালোচনা করতে তারা ছাড়ছেন না। এটার বিশেষ কারণটা কি আসলে? এইটার মূল কারণ হচ্ছে, দেখেন জামাত কি বলতেছে। জামাত বলতেছে, আমি আগে একটা কথা বলছিলাম সম্ভবত কোনো একটা লাইভে বা হচ্ছে কোনো একটা বক্তব্যে বলছিলাম বা আলাপ আলোচনায় বলছিলাম এরকম একটা কথা, যে হচ্ছে আওয়ামী লীগ যখন চলে যাবে বা হচ্ছে পলিটিক্যাল ইসলামিস্টরা যখন কাজ করার সুযোগ পাবে, তখন অগণতান্ত্রিক ইসলামী শক্তি যেটা, সেইটার এতটা দেখবেন না, পাওয়ার দেখবেন না। দেখেন আমি আপনাকে বলি যে যেই ধরনের ন্যারেটিভ ফেসবুকে এতদিন পর্যন্ত পপুলার ছিল, যেমন আসিফ আদনানরা লিখতেন বা হচ্ছে শামসুল আরিফিন শক্তিরা লিখতেন, হারুন ইজহাররা বক্তব্য দিতেন, মানে ম্যাস লেভেলে কিন্তু এগুলো খুব ভালো ইম্প্যাক্ট ফেলতো। কিন্তু জামাত যখন পলিটিক্সে ব্যাক করছে, জামাত যখন ইসলামের কথা বলতেছে, রাজনীতির কথা বলছে, তাদের সেই আবেদনটা একটু কমে গেছে। এইটার ভয় তারা পান যে একটা ইসলামপন্থী পলিটিক্যাল ফোর্স যদি সামনে আগায়, তাহলে হচ্ছে তারা যে ইডিওলজি নিয়ে কাজ করছেন সেই ইডিওলজিতে লোকজন পাওয়া যাবে না। কারণ পিপল উইল সি হোয়াট পলিটিক্যাল ইসলামিস্ট ইজ ডুইং। তারা বুঝতে পারবে যে পলিটিক্যাল ইসলামিস্টদের যে ভিশন, সেইটা হচ্ছে তাদের খেলাফতের লক্ষ্য দূরবর্তী। উভামির আঞ্জুম যেটা বলছে যে জামাত ইসলামী এবং ইখওয়ানুল মুসলিমিনের মতো যে সংগঠনগুলো পলিটিক্যাল ইসলামিস্ট যারা, তাদের খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে তাদের দূরবর্তী লক্ষ্য। এইটা তারা যখন বুঝাইতে পারবে যে না, আমাদের লক্ষ্য হচ্ছে একটা ইসলামী স্টেট বা কনফেডারেশন অফ ইসলামিক স্টেটস প্রতিষ্ঠা করা। কিন্তু কারেন্টলি আমরা যেহেতু নেশন স্টেট বাস্তবতায় আছি এবং উই আর নট এবল টু ক্রস আওয়ার বর্ডার্স, বা আমাদের এমন পাওয়ার নাই কিছু করার, আমাদের হচ্ছে ফিলিস্তিনে যাওয়ার পাওয়ার নাই, আমার কাশ্মীরে যাওয়ার পাওয়ার নাই। বাট আমি যেটা করতে পারি, আমাকে যেই অবস্থানের মধ্যে আমি আছি, এখানে আমি ইসলাম প্রতিষ্ঠাটা করি। ক্ষমতায় গেলে হচ্ছে আমি আমার প্রশাসনকে সাজাইতে পারবো, আমি দরকার হলে বিজ্ঞানী আইনা হচ্ছে অথবা হচ্ছে সামরিক বিশেষজ্ঞ আইনা আমি নানান অস্ত্রপাতি বানাইতে পারি, নানান কিছু করতে পারি। সার্টেইন লেভেলের অ্যাবিলিটি অর্জন করে আমি হয়তো গ্লোবালি ভূমিকা রাখতে পারবো, এবং তুরস্ক কিন্তু এটা করা শুরু করছে। ফলে এই জিনিসগুলো যখন হচ্ছে প্রজেকশন হবে মানুষের সামনে, তখন কিন্তু মানুষ পসিবিলিটি দেখবে হচ্ছে যে পলিটিক্যাল ইসলামিস্টরা আমার মনে হয় যে খুব ভালো কিছু করবে। ইয়াস, আফগানিস্তান হচ্ছে একটা সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে নতুন একটা সরকার আসছে এবং ওখানকার নাগরিক জীবনের যে অবস্থা,
জীবনমানের যে অবস্থা সেইটার ব্যাপারে হচ্ছে অনেক কোয়েশ্চেন আছে, কিন্তু তারপরেও কিন্তু মানে অগণতান্ত্রিক ইসলামিস্টরা হচ্ছে তাদেরকে বেশ সমর্থন দিচ্ছেন, বা হচ্ছে সার্টেন লেভেলে ডেভেলপমেন্ট প্রজেক্টকে তারা হচ্ছে খুব হাইপে তোলার চেষ্টা করছেন, কিন্তু আসলে রিয়েল সিচুয়েশন বেশ বাজে আমি যতদূর জানি, এবং তারা বেশ ভুগতেছে। তো এই ক্ষেত্রে পলিটিক্যাল ইসলামিস্টরা হচ্ছে ধরেন ইউএসএ কিন্তু হচ্ছে আফগানিস্তানের অনেক টাকা আটকে রাখছে, সেগুলো কিন্তু ছাড়তেছে না, ফলে এখানে নেগোসিয়েশনের একটা গ্যাপ আছে। পলিটিক্যাল ইসলামিস্টদের এটা কম ফেস করতে হবে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার হিউম্যান কস্টের যে বিষয়, এগুলো আসলে বলা হয় না যে আপনি যদি এখন সশস্ত্র যুদ্ধ করেন বাংলাদেশে, এটার হিউম্যান কস্ট কী হবে। এই যে পাল্টাপাল্টি যুদ্ধ হবে, অনেকগুলো ফ্রন্ট তৈরি হয়ে যাবে, বামপন্থীর একটা সশস্ত্র ফ্রন্ট খুলবে আপনার বিরুদ্ধে, বিএনপি একটা সশস্ত্র ফ্রন্ট খুলবে, জামাত একটা খুলবে, কৌমির একটা খুলবে, মানহাজির একটা খুলবে, সালাফির একটা খুলবে। সিরিয়াতে কি হয়েছিল, অনেকগুলো ফ্রন্ট ছিল না, একে অপরের বিরুদ্ধে তারা যুদ্ধ করে নাই, এবং ওইখানে কি একদম যে পলিটিক্স বুঝে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম নারী পুরুষ মারা যায় নাই, মারা গেছে, তো উদ্বাস্তু হয় নাই, তুরস্কের সীমান্ত পার হয়ে ওইখানে মানবতার জীবনযাপন করছে না, এই যে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুসলমান মারা গেল, এটা তো আসলে ইয়েস অনেক সময় সশস্ত্র বিপ্লবটা হচ্ছে ইনএভিটেবল, এটা হইতেই হয় পরিস্থিতির কারণে। হয়তো সিরিয়াতে সেই পরিস্থিতি ছিল, আফগানিস্তানে সেই পরিস্থিতি তৈরি হয়েছিল বলে এরকম, কিন্তু বাংলাদেশে তো এরকম পরিস্থিতি নাই। এইখানে হচ্ছে আপনাকে সশস্ত্রভাবে 100 মুসলমান 500 মুসলমান মানে হচ্ছে এরকম যুদ্ধ চাপায় দেওয়া হয় না এখন পর্যন্ত। পলিটিক্যালি নির্যাতন করা হয়েছে, গুলি করে মানুষ মারা হয়েছে, ঠিক আছে, কিন্তু ওয়ার লাইক সিচুয়েশন ইসলামপন্থীদের বিরুদ্ধে হয় নাই, বা এরকম সিচুয়েশন না যে ইসলামপন্থীদের এখন অস্ত্র ধরা ছাড়া উপায় নাই, এরকম সিচুয়েশন না। এখানে কার বিরুদ্ধে কে অস্ত্র ধরবে, হ্যাঁ, কে তাগুত, কে সেটাই। কাফির সরকার, এই যে একটা মাসালাগত বিষয় তো আছে। আচ্ছা, মাসালাগত বিষয়টা আমি বলি। মাসালাগত বিষয়টা হচ্ছে অনেক জটিল বিষয়। আপনাকে সিম্পল একটা রুল আপনাকে বলি, হ্যাঁ, কোনো মুসলমানকে বা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে হুটহাট কাফের বলার প্রবণতা এবং তাকে হত্যাযোগ্য করার মতো করে কথা বলা, এইগুলা যাদের মধ্যে দেখতে পাবেন তারাই হচ্ছে খারেজি। এবং এরা হচ্ছে কোরআন হাদিসের দলিল এমনভাবে ব্যবহার করে যেইভাবে খারেজিরা ব্যবহার করছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। আপনাকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন যুদ্ধ হচ্ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী পরাজিত হচ্ছিল আর কি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ হচ্ছে যে যুদ্ধ যেহেতু লেগেই গেছে, এক পক্ষের আমরা যেহেতু জিততেছি, এক পক্ষের পরাজয়ের মাধ্যমে আজকে ফয়সালা হয়ে যাক, ভবিষ্যতে যেন কোনো জঞ্জাল না থাকে, আজকেই শেষ হয়ে যাক, এই যুদ্ধের মাধ্যমেই এই দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটুক, যেহেতু যুদ্ধ শুরু হয়েই গেছে, রক্তপাত যেহেতু মুসলমানদের থামাইতেই পারলাম না আমি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তা, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কিছু লোক প্রস্তাব দিল যে হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে মাশওয়ারা করতে বলছেন, পরামর্শের মাধ্যমে সমস্যা সমাধান করতে বলছেন মুসলমানদের, আর আমরা করতেছি যুদ্ধ, এটা ঠিক না। তো কোরআনের দাবি হচ্ছে পরামর্শ করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ ছিল যে না, আমি যেহেতু যুদ্ধ হয়েই গেছে তা যুদ্ধ চালাই একটা ফয়সালা হোক। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কিছু সৈন্য ছিল, তারা বলতেছে, তারা কোরআনের দলিল দিয়ে আপনার কাছে বলতেছে যুদ্ধ থামায়া একটা সন্ধি চুক্তি আলোচনা সালিশ করার মাধ্যমে একটা সমাধানে পৌঁছাইতে, আপনি তো কোরআনই অস্বীকার করতেছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের চাপে বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে মাশওয়ারার মাধ্যমে সমাধান হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিশ করলেন, পরামর্শ করে একটা সমাধান করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসছেন, ওই সেম গ্রুপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আল্লাহ তাআলা বলছে পবিত্র কোরআনুল কারিমে যে মানুষ কোনো ফয়সালা নিতে পারবে না, ফয়সালা হবে কোরআন দিয়ে, আপনি তো কোরআনের বিরুদ্ধে। সেম গ্রুপ। তো এই সমস্ত তর্কাতর্কির মধ্য দিয়ে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী ছেড়ে চলে যায়, তারা হারুরিয়া নামক স্থানে চলে যায় এবং সেইখানে বসতি স্থাপন করে। এখন এই যে অক্ষরবাদী যে প্রবণতা, সেটা আমি বলতেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন যে তুমি হারুরিয়াতে যাও, আপনি গিয়ে দেখেন যে হচ্ছে এদেরকে ফিরে আনা যায় কিনা, এদের বক্তব্য শোনার চেষ্টা করেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে পাঠালেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন, প্রথমে তিনি কথা বলার চেষ্টা করছেন, তারা নেগোশিয়েট করবেই না, কোনো আলোচনাই যাবে না। পরবর্তীতে আর কি তারা রাজি হয়। তারা বলে আমাদের মোটামুটি 3টা অভিযোগ আছে। 1 নম্বর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের পরামর্শ গ্রহণ করছেন, সিদ্ধান্ত গ্রহণ করছেন, ফলে উনি কোরআনের বিরুদ্ধে গেছেন। ফয়সালা করবেন শুধুমাত্র আল্লাহ, ফয়সালা করবে শুধুমাত্র কোরআন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উদাহরণ দিয়েছেন। সূরা নিসায় তালাকের মাসালায় আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন যে যখন তালাকের স্ত্রীর সাথে মনোমালিন্য হবে বা হবে, ওই সমস্ত সিচুয়েশনে তোমরা সালিশ গ্রহণ করো। মানে হচ্ছে দুই পরিবারের মধ্য থেকে প্রতিনিধি আসবে, তারা সালিশ করে ফয়সালা যেটা দেবে সেইটার উপরেই করলাম। এটা হচ্ছে সালিশের বা মানুষের সিদ্ধান্ত গ্রহণের একটা দলিল। আরেকটা মানুষের সিদ্ধান্ত গ্রহণের দলিল হচ্ছে ইহরাম অবস্থায় কোনো পশু শিকার করলে ওইটার দাম দিতে হয়, এটার মূল্য দান করতে হয় বা কিছু একটা করতে হয়, বা একটা সম্ভবত দামই দিতে হয়, বা আমি ঠিক মাসালাটা জানি না। তো এই ব্যাপারে কোরআনের আয়াত আছে। তো ওই কোরআনের আয়াতে বলা হচ্ছে যে ওই যে পশু মাইরা ফেলছে, এটা তো নির্দিষ্ট দাম আছে, সেই দামটা নির্ধারণ করবে কে? সেই দামটা নির্ধারণ করবে হচ্ছে মানুষ পরামর্শ করে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা উদাহরণ তাদের সামনে আনলেন। দেখা যাচ্ছে যে খারেজিরা বলল যে আপনি ঠিক বলেছেন, মেনে নিল খারেজিদের একটা বড় অংশ। দ্বিতীয় বিষয় ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে দাসী গ্রহণ করেছেন, দাসী গ্রহণ করেছেন। আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাহিনী, তার সাথে আপনার যুদ্ধ হয়েছে, আপনি দাসী গ্রহণ করেন নাই, আপনি দাস গ্রহণ করেন নাই। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পক্ষের ছিলেন, তাদেরকে পরাজিত করে যদি আমাদের দাসী গ্রহণ করতেই হতো, তাহলে তোমাদের মধ্যে কোন বেটা আছো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার দাসী বানাবা? তোমরা যে এত অক্ষরবাদী হচ্ছ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাসী গ্রহণ করেছেন যুদ্ধে, এটা তার সুন্নত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসী গ্রহণ না করে সুন্নতের খেলাফ কাজ করেছেন, এটা তো তোমাদের কথা ঠিক না। তোমাদের মধ্যে কার এত বড় গায়ের জোর আছে বা এত বড় স্পর্ধা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমরা দাসী হিসেবে নিবা? কার ভাগে পড়তো এটা? তিনি কার ভাগে পড়তেন? তখন তারা হতভম্ব হয়ে যায় এবং তারা এই যুক্তিও মেনে নেয়। 3 নম্বর যুক্তি ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চুক্তি করছেন, চুক্তি থেকে খলিফাতু রাসূলুল্লাহ বা খলিফাতুল মুসলিমিন ওয়ার্ডটা কেটে দিয়েছেন, বা আমিরুল মুসলিমিন ওয়ার্ডটা কেটে দিয়ে শুধু আলী ইবনে আবি তালিব লিখছেন, এরকম আর কি। তো এইটাকে বলতেছে যেহেতু মুসলমানরা আপনাকে খলিফা নির্বাচিত করছে এবং আপনার বিরুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন, বা আপনাকে হটানোর জন্য, বা এরকম একটা সিচুয়েশনই তো ছিল। তো যেহেতু মুসলমানরা আপনাকে নির্বাচিত করছেন, আমরা আপনাকে নির্বাচিত করছি, আপনি কেন খলিফার যে উপাধি সেটা কেটে দিলেন? তখন ইবনে আব্বাস বললেন, হুদাইবিয়ার সন্ধি যখন হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামের অংশ থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়েছিলেন। এতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বাতিল হয়ে গিয়েছিল? এই যুক্তি দেওয়ার পরে দে আর কনভিন্সড, তাদের বেশিরভাগ লোক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফিরে আসলো এবং বাকিরা খারেজি রয়ে গেল। ফলে আমরা এখানে যে প্রবণতা দেখতে পাচ্ছি যে কোরআন দিয়ে বিচার না করলেই তাকে হত্যাযোগ্য করা বা মেরে ফেলার যেই কাঠখোট্টা ন্যারেটিভ, এটার বাইরেও একটা বিষয় আছে যেগুলো আমাদের পূর্ববর্তী খেলাফতেও মুসলমানরা এগুলোর মধ্য দিয়ে গেছেন। ফলে আমরা এই যুগে এসে, এই ফিতনার যুগে এসে এগুলোর মধ্য দিয়ে যাব না, আমার কাছে এটা মনে হয় না। এখানে আমাদের বুঝতে হবে যে আসলে মানুষের সিদ্ধান্ত কি। দেখেন কুরআনুল কারিমে সিদ্ধান্তগুলো আসলে কি? একটা কিসাসের যে মাসআলা, এবং এই যে চুরি করলে যে শাস্তি, নির্দিষ্ট কয়েকটা মাসআলা আছে যেগুলো আপনার দণ্ডবিধি। সেই দণ্ডবিধি এইগুলো তো আল্লাহ তাআলার দেওয়া সিদ্ধান্ত। তো এই দণ্ডবিধি কখন আপনি বাস্তবায়ন করবেন? আপনার সক্ষমতা হলে। যে রাষ্ট্রের, যেই সরকারের, যেই ব্যক্তির সক্ষমতা নাই, ওইটা বাস্তবায়ন করতে গেলে আরো গ্রেটার ক্ষতি হইতে পারে, বা এই অঞ্চলে যে মুসলমানরা বাস করে তাদের আরো বেশি ক্ষতি হইতে পারে, বা এটা আসলে সক্ষম না। এরকম ধরেন জামাত ইসলামী ক্ষমতায় গেল, কালকে আপনি আন্দোলন করা শুরু করলেন যে জামাত ইসলামী শরীয়ত বাস্তবায়ন করতেছে না, তাদের পতন চাই, এরকম হইতে পারে না? একটা সার্টেন গ্রুপ দাঁড়াইতেই পারে। অথচ জামাত ইসলামী ক্ষমতায়, জামাত ইসলামী জানে এই দলটা এখন কিছু বিধিবিধান বাস্তবায়ন করতে অক্ষম, মাজুর। আপনি জিনিসটা বুঝছেন? তো এই অবস্থায় কি তাদেরকে আপনি কাফের বলবেন? এখানে কাফের আপনি কখন বলবেন? যখন লোকটা মন থেকে এবং কথায় ইসলামের যে বিধানগুলো সেগুলো অস্বীকার করবে। কেউ যদি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তাকে, সেটা তো অস্বীকার না, সে ব্যর্থ। আপনার জিনিসটা বুঝতে হবে, একটা অস্বীকার করা কুফর, আর একটা সে ব্যর্থ, সে পারছে না। বাট সে যদি ওই অবস্থানে থাকে, সে একটা এনভায়রনমেন্ট সামনের দিকে নিয়ে যাইতে পারবে, একটা এনভায়রনমেন্ট ধীরে ধীরে এস্টাবলিশ করতে পারবে সেদিকে নিয়ে যাওয়ার জন্য। পলিটিক্যাল ইসলামিস্টরা এইটাই চায়।
এবং হ্যাঁ, রেভলিউশনের সময় যদি আসে, আমরা দেখছি যে 5ই আগস্টে বা হচ্ছে জুলাই যখন রেভলিউশনের সময় আসলো, তখন কি এই পলিটিক্যাল ইসলামিস্টরা বসেছিল না রেভলিউশনে পার্টিসিপেট করছে? তারা অবশ্যই করছে। যখন এইরকম রেভলিউশনের সময় আসবে, তখন পলিটিক্যাল পার্টিগুলো আমার মনে হয় যে তারা এই রেভলিউশনের পার্ট হবে, এটা অবশ্যই হবে। এবং এই জন্য আর কি কনসলিডেশনের দরকার আছে, চিন্তা ভাবনার দরকার আছে, পরিকল্পনার দরকার আছে, সামনে আগায় কীভাবে যাওয়া যায়, অক্ষরবাদী না হয়ে, প্রতিক্রিয়াশীল না হয়ে পরিবেশ কীভাবে কায়েম করা যায়, সেইটার জন্য তারা কাজ করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে নানান বিষয়ে শুনলাম। তো আমাদের ইনোভাটক্সে যারা এতক্ষণ আমাদের দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই আলোচনা কষ্ট করে শুনেছেন, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি খালিদ মোহাম্মদ ভাইকে আমাদের সময় দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে আমরা আমাদের স্টুডিওতে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আবারও সামনের এপিসোডে। আপনাদের কোনো কিছু পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা নির্দিষ্ট কাউকে আমাদের স্টুডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্টে নাম জানাবেন। এবং আপনাদের সাথে ভবিষ্যতের এপিসোডে দেখা হবে সেই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।